হ্যাঁ, ফাইন ফাইন, ঠিক আছে ঠিক আছে। সেটা একটু কমাই। নমস্কার সবাইকে। স্বাগত জানাই আমাদের দ্বিতীয় বাংলা পডকাস্ট, যেটা আমরা আজকে আ- আবেদন করেছি আমাদের একাডেমিক ম্যানকে আসতে, যাতে পশ্চিমবঙ্গে 2026-এ একটা একটা খুব গুরুত্বপূর্ণ ভোট হবে। তো সেটা নিয়ে আলোচনা করার জন্য একটা বিশ্লেষণ। তো আমরা ভাবলাম, আচ্ছা, একাডেমিক ম্যানটা ডিসকানেক্ট হয়ে গেছে, চাপ নেই, উনি এক্ষুনি চলে আসবেন। আমরা ততক্ষণে একটুখানি পটভূমিকা বেঁধে দিই যে আজকে আমরা কী নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা আলোচনা করব 2026-এ যে ভোট হবে, সেই ভোটের সাথে 2011-য় যখন মমতা বন্দ্যোপাধ্যায় আ ভোট জিতে পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছিলেন, তখন কীরকম অবস্থা ছিল? আর 2011-য় যে ভোট হয়েছিল, তখন কী কী ফ্যাক্টরস, কী কী বিষয়, ইস্যুগুলো ইম্পোর্টেন্ট রোল প্লে করেছিল? আর আজকে যখন আমরা 2026-এ আ ভোট হবে, তখন কীরকম আ সিমিলারিটি আছে 2011-র ভোট এবং 2026-এর ভোট? এই নিয়ে আমাদের আজকে আলোচনা হবে। তো আমাদের সাথে যুক্ত হয়েছেন একাডেমিক ম্যান। ইনি খুবই বুদ্ধিমান ব্যক্তি। আপনি দেখতেই পাচ্ছেন। ইনার বই আইনস্টাইনকে ছাড়িয়ে গেছে। ঠিক আছে? বাহ বাহ! তো ইনি, হ্যাঁ, এ তো মানে আমরা যেটাকে বলি মানে বার খাইয়ে ক্ষুদিরাম, যদিও বলা উচিত না ক্ষুদিরাম বোসকে এরকম ভাবে অপমান করা উচিত না, তাও না, না। বার খাইয়ে ক্ষুদিরাম করেছো তুমি। আরে তো না, না। ৩৪ বছর মানে ৩৪ বছর সাম্যবাদী সরকার আমাদের এত পুষ্টি খাইয়েছে যে সবার আইকিউ আইনস্টাইন আইকিউ ছাড়িয়ে গেছে। প্রচন্ড হাই। ঠিক 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 ঠিক, এটা হ্যাঁ, তো ঠিক হ্যাঁ, এটা 100%। এর জন্য আমরা সিপিএমকে অনেক অনেক জানাই ধন্যবাদ, যে হ্যাঁ হ্যাঁ, সবাই সবাই আইনস্টাইন আমাদের এই পশ্চিমবঙ্গে। সেটাই সেটাই। তো এবার শুরু করা যাক তাহলে। আমি হুম, তুমি তো কিছুটা শুরু করেই দিয়েছো, মানে প্রেক্ষাপটটা দিয়েছো কিছুটা। হুম, এবার হুম, আমিও আরেকটু এলাবোরেট করি ব্যাপারটাকে, আরেকটু হ্যাঁ, ডিটেলসে যাই। তো আমাদের যে আহ, মানে পশ্চিমবঙ্গের 2011-র ইলেকশন, সেটার সাথে অনেক আহ, মিল আছে আমাদের 2026-এর সিচুয়েশনটা। তো প্রথমত হচ্ছে যে আমার মতে 2026-এও পালাবদল হবে, যেরকম 2011-য় পালাবদল হয়েছিল। এবার অনেকে বলছে না সেটিং আছে, তারপর বিজেপি কি পারবে, এই সব অনেক কথা হয়। এটা এটা আমার মতে এগুলো সেটিং আছে কিনা সেটা নিয়েও আমরা অ্যাড্রেস করব ব্যাপারটাকে। কিন্তু এই একই কয়েকটা ফ্যাক্টর এসে গেছিল কিন্তু 2011-র আগেও। সেটিং আর আহ, তারপর তৃণমূলের মতো একটা আনকোড়া পার্টি রিলেটিভলি, সিপিএম এর যেখানে মানে প্রায় 100 বছরের লেগাসি, সিপিআই যদি আমরা ধরি প্রায় তখন প্রায় 85 বছরের লেগাসি ছিল, সেখানে তৃণমূল 98-এ তৈরি হয়েছে। এবং কোনোদিন খুব একটা সিরিয়াস পলিটিক্যাল অ্যাক্টর হিসেবে তৃণমূল ছিল না 2006-7-এর আগে। আহ, আহ, সেই সময় 2004-এর লোকসভায় তৃণমূলের জাস্ট একটা এমপি ছিল, মমতা ব্যানার্জি। সেটা তো 2004 অব্দিও দাঁড়িয়ে তৃণমূল যে বিশাল চ্যালেঞ্জের মুখে ফেলেছিল সিপিএম কে, তা নয়। তো তা সত্ত্বেও কি করে কয়েক বছরের মধ্যে হঠাৎ করে তৃণমূল কংগ্রেস সেই জায়গায় চলে আসে যেখানে সিপিএম কে হারাতে পেরেছিল, তার জন্য আমাদেরকে আহ, মানে সেইটা বুঝলে আমরা বুঝবো যে কেন আমাদের ইয়েটা, মানে আমাদের এই পরিপ্রেক্ষিটা দুটো দুটো একই প্রায়। তো কোথাও একটা দাঁড়িয়ে সেটিং এর যে তত্ত্বটা, যেটা এখন বলা হয় বিজেপি আর তৃণমূলের মধ্যে, সেই সেটিং তত্ত্বটা অ্যাকচুয়ালি শুরু হয়েছিল অনেক বছর আগে, যখন কংগ্রেস সরকার অবসান হয় এখানে, মানে পশ্চিমবঙ্গে, এবং পরবর্তীকালে বামফ্রন্ট সরকার চলে আসে। হ্যাঁ। তো
বামফ্রন্ট সরকার আসার ফলে যেটা হয়েছিল যে আহ, একটা একটা কোথাও একটা মানুষের মনে হয়েছিল যে এটা বামফ্রন্ট এসছিল কোন সালে 1977 এমার্জেন্সি ঠিক পরে যে ইলেকশন হয়েছিল তাতে বামফ্রন্ট সরকার এসেছিল। এবার এই যে বামফ্রন্ট সরকার তখন এসেছিল সেটার আহ, সেটার যেটা মানে সাইড এফেক্ট বলতে পারো যে এখানে একটা 34 বছর ব্যাপী একটা সরকার এসেছিল, যেটা এর আগে কোথাও মানে পৃথিবীর কোথাও ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড কমিউনিস্ট পার্টি মানে ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড ইন কোর্টস কিন্তু গণতান্ত্রিক ভাবে আমরা যে যে মানে নির্বাচিত একটা কমিউনিস্ট সরকার সেটা এর আগে আমরা কোথাও দেখিনি তার আগে। ঠিক আছে, 34 বছর ধরে রাজত্ব করেছে। তো লেফট ফ্রন্টের গভর্নমেন্টের এইটা একটা যেটাকে বলতে পারো আলাদা ব্যাপার ছিল এই 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 জায়গাটা আমরা যদি ধরি। এবার যেটা আমাদের নেক্সট পয়েন্ট সেটা হচ্ছে যে আমাদের সেটিং এর ব্যাপারটা। তো তখনও সেটিং ছিল না, কারণ 77-এ সেন্টারে কংগ্রেস ছিল না, তখন 77-এ ছিল জনতা দল, যেখান থেকে পরবর্তীকালে জনতা দল ইউনাইটেড ইত্যাদি, তারপর আমাদের ভারতীয় জনতা পার্টি, তারপর এইসব পার্টিগুলো উৎপন্ন হয়। ওই সময় একটা মিলিজুলি সরকার জনতা দলের ছিল, যেটা ইন্দিরা গান্ধীকে টক্কর দিয়েছিল আফটার এমার্জেন্সি। এমার্জেন্সি 75 থেকে 77-এ তারপর। তো তো এমার্জেন্সি করার ফলে যে ইন্দিরা গান্ধী হেরে গেছিলেন, পরবর্তীকালে আবার ইন্দিরা গান্ধী জিতে যান ওই টাইমটায় 1980-র ইলেকশনে। যেহেতু এই খিচুড়ি সরকার যেটা ছিল সেটা বেশি দিন চালাতে পারেনি, তাই এরা যে ভাবছে যে এই যে খিচুড়ি সরকারটা কোনো রকম ভাবে মানে চালিয়ে নিয়ে যাবে আমাদের ইয়েটাকে, মানে ধরো মোদিকে কাল সরিয়ে দিয়ে আমরা খিচুড়ি সরকার বানাবো, খিচুড়ি সরকার খুব একটা স্থায়ী হয় না। আহ, এবার সেইখানে দাঁড়িয়ে আমরা যদি দেখি যে ইয়েটা কি হবে, মানে সেই সিমিলারিটিটা কোথায় সেটিং এর, সেটিংটা শুরু হয়ে গেছিল ইন্দিরা গান্ধী 80-তে আসার 80 সালে আবার প্রধানমন্ত্রী হওয়ার পরেই। কি করে এই এখানে যেটাকে বলা হতো আহ, কংগ্রেসের যে যে সরকারটা ছিল মানে সেটা তো শেষ হয়ে যায় তোমার 1975-এর শেষে, 77-এ এমার্জেন্সি শেষ হয়। তারপর এখানে যে কংগ্রেসের সংগঠন ছিল সেই সংগঠনটাকে খুব মানে ইয়ে করে খুব ডিটেলসে আস্তে আস্তে করে খুব মানে কিছু কিছু সালামি স্লাইসিং করে করে যেটাকে বলা হয় আমাদের ইয়েরা বামফ্রন্ট ওটার থেকে নেতাদের মানে আলাদা আলাদা করে ওদেরকে ভেঙে দিতে থাকে ওই সংগঠনটাকে। কংগ্রেসের সংগঠনটা ক্ষয়িষ্ণু হয়ে যায় কোথাও একটা দাঁড়িয়ে, এবং কংগ্রেসের সংগঠনটা যেহেতু ক্ষয়িষ্ণু হয়ে যায় আহ, ওদের সেই পাওয়ারটা থাকে না হচ্ছে সিপিএম কে টক্কর দেওয়ার। কিন্তু তাহলে তুমি বলবে যে আচ্ছা এটা কি সেই কংগ্রেস যারা এত বছর রাজত্ব করেছে? তাহলে মানে পশ্চিমবঙ্গের উপর শুরুতে থেকে মানে যদি আমরা প্রি কলোনিয়াল ইরাও দেখি, এখানে কংগ্রেসের জন্ম কলকাতার বাঙালিদের নিয়ে, এবং মানে এও হিউম ছাড়া আর কি, অ্যালেন অক্টেভিয়ান হিউম ছাড়া। এবার সেখানে দাঁড়িয়ে আমরা কি এটা বলতে পারি যে কংগ্রেসের যে মানে কংগ্রেস হঠাৎ করে শেষ হয়ে গেল, এটা 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 একটা কি লজিক্যাল সলিউশন? না, এটা একটা লজিক্যাল কনক্লুশন তা নয়। তাহলে কি ব্যাপারটা? প্রচন্ড ভায়োলেন্ট পলিটিক্স হতো, সবই হতো, কিন্তু একটা বিরোধী স্পেস ছিল, মানে বামফ্রন্টের সময় তো একটা বিরোধী স্পেস ছিল। সেই বিরোধী স্পেসটা আস্তে আস্তে যেটা হলো আমরা দেখলাম যে তরমুজীকরণ হয়ে গেল। মানে উপরে হয়তো সবুজ কেউ, কিন্তু ভেতরটা লাল, তরমুজে পরিণত হতে শুরু করলো। এবার তার ফলে যেটা হলো কংগ্রেস খুব একটা সিরিয়াসলি পশ্চিমবঙ্গকে নিয়ে ভাবা শুরু করলো না। যে কারণেও সেচিং তত্ত্বটা লোকের মনে এতটা ধরে এখানে, তার কারণটা হলো এটার একটা 30 বছর একটা ভিত রয়েছে, একটা ভিত্তি রয়েছে, যে অ্যাকচুয়ালি এই যে কংগ্রেসের সংগঠনটা এটা বেসিক্যালি সিপিএম এর বি টিম হিসেবে কাজ করতো। দ্য বিগেস্ট এক্সাম্পলস হচ্ছে সোমেন মিত্র আর সুব্রত মুখার্জি ইত্যাদি, এরকম অনেক বড় বড় নেতা ছিলেন কংগ্রেসের যাদেরকে আমরা জানতাম যে তারা মানে খুব একটা সিরিয়াসলি আর কি সিপিএম বিরোধিতাটা করেন না। হ্যাঁ, ওনারা বিরোধিতা করতেন, কিন্তু মানে কতটা সিরিয়াসলি করতেন সেটা নিয়ে লোকের মনে অনেক ডাউট ছিল। এবং
তাদেরও এলাকায় দেখা যেত যে তোমার ইয়ে হচ্ছে না, মানে মানুষ মানুষ তাদেরকে আহ, মানে সিপিএম তাদের বিরুদ্ধে খুব একটা ক্যান্ডিডেটকে ইয়ে হচ্ছে না, করছে না, কি বলে, আহ, মানে স্ট্রং ক্যান্ডিডেট প্রতিরোধ। দেয় না। হ্যাঁ, যাদের তাদের মানে ধরো এখানে মানে ধরো কলকাতাতে যেটা হতো যে সোমেন মিত্র, সুব্রত মুখার্জি, এদের এদের বিরুদ্ধে যে ক্যান্ডিডেটটা দিত সিপিএম, সেই ক্যান্ডিডেটরা খুব একটা সিরিয়াস ক্যান্ডিডেট ছিল না আর কি, বা ওদের কোনো ওই ছোট বাম দল যেগুলো হয় এসইউসিআই বা এরকম একটা ক্যান্ডিডেট দিয়ে দিল, যাদেরকে কেউ ভোট টোট দিল না, সেরকম আরএসপি দিয়ে দিল। হুম তো সেই সংগঠন সেই স্ট্রেংথটা দিয়ে এদেরকেও খুব একটা ঘাটাতো না, এবং এরাও খুব একটা সিপিএম কে ঘাটাতো না। মানে সিপিএম যা অত্যাচার করেছে 34 বছরে, মরিচঝাপি থেকে শুরু করে তোমার একটার পর একটা যে গণহত্যা, নানুর, তারপর অনেকগুলো গণহত্যা ইত্যাদি যে করেছে পরপর, মানে আনন্দমার্গ গণহত্যা ইত্যাদি, এইগুলো নিয়ে খুব একটা যে কংগ্রেস বিশাল আন্দোলন করে ফাটিয়ে দিল, সারা কলকাতার রাস্তা কাঁপিয়ে দিল, এরকম ছিল না। তো এবং তখন তো বিজেপি দূরস্থ, বিজেপি বলে কিছু নেই, এবং তৃণমূল পার্টিটা কংগ্রেসের গর্ভ থেকে জন্মাতে তখনও অনেক টাইম লাগবে, তখনও 98-এ তৃণমূলের জন্ম, যদি মানে যদি সেটাকে জন্ম বলা যায় আর কি। তো এনিওয়ে, এবার যেটা সমস্যাটা দাঁড়ালো যে যেহেতু এই যে সেটিংটা ছিল, যেটা কোথাও প্রত্যক্ষ পরোক্ষভাবে মানুষ জেনে গেছিলেন, সেই সেটিংটা থাকার ফলে 34 বছর ধরে এখানকার এখন যে মানুষরা আছেন তারা কিন্তু কোথাও দাঁড়িয়ে এইটাকে বিশ্বাস করেন যে এখনো একটা কোথাও সিমিলার কাণ্ড ঘটছে, যে যেখানে সেন্ট্রালে যে দল আছে বিজেপি, সেই দলের সাথে এখানকার যে লোকাল দল তৃণমূল, তাদের একটা সেটিং চলছে। কিন্তু এটাও ঠিক যে সেটিংটা ভেঙেছিল, সেটা 2006-এর পর ভেঙে গেছিল সিপিএম এর সাথে। সিপিএম তখন ইউপিএ গভর্নমেন্টকে বাইরে থেকে সমর্থন জানাতো, এবং স্পিকার সিপিএম এর লোক ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়। তো এইভাবে সিপিএম এর সাথে কংগ্রেসের যে একটা, যেটাকে বলে দ্বন্দ্ব ছিল, সেটাকে প্র্যাকটিক্যালি ওরা ইগনোর করে সেন্টারে দুজনে একসাথে সরকার চালাচ্ছে, এরকম একটা জায়গায় ছিল এককালে। তো তা সত্ত্বেও দুজনের মধ্যে নিউক্লিয়ার ডিল নিয়ে, আমেরিকার নিউক্লিয়ার ডিল নিয়ে দুজনের মধ্যে সমস্যা তৈরি হয়, এবং পরবর্তীকালে আমরা দেখতে পাই যে সরকারটা ভেঙে গেল, এবং মানে ওই সরকারটা ভাঙেনি, মানে ওদের ইউনিয়নটা ভেঙে গেল সিপিএম আর কংগ্রেসের। এবং পরবর্তীকালে আমরা দেখি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সোনিয়া গান্ধী ইয়েটা দেন, ওই জায়গাটা দেন, মানে যে পশ্চিমবঙ্গের যে বিরোধী। দলের সাথে তাদের আমাদের অ্যালায়েন্স করতে হবে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং এই তৃণমূল আর কংগ্রেসের কম্বাইন, মানে তৃণমূল কংগ্রেস এবং মানে আমাদের সেন্ট্রাল কংগ্রেসের যে কম্বাইন, এই দুটো মিলিয়েই পরবর্তীকালে সিপিএম কে ধরাশায়ী করে দিয়েছিল 2009-এর লোকসভা ইলেকশন, এবং পরবর্তীকালে 2011-র বিধানসভা ইলেকশনে। তো এইবার দাঁড়িয়ে, এইখানে দাঁড়িয়ে যেটা যেটা আমরা জানতে পারি, সেটা হচ্ছে যে 2026-এ অনেকে যেহেতু ট্রমায় আছে, মানে নানান কারণে ট্রমা, এক হচ্ছে তোমার সেই 21। 2021-এর যে ট্রমাটা আছে, পোস্ট পোল ভায়োলেন্স ইত্যাদি, এবং যে সেটিং এর তত্ত্বটা তখন থেকে আরো বেশি জোরদার হলো, যে কেন আহ, এত মানে উর্বর জমি থাকা সত্ত্বেও বিজেপি কিছু করতে পারলো না, ঠিক আছে। আম, সেই সেই জায়গায় দাঁড়িয়ে ওরা মানে অনেক মানুষই খুব ট্র্যাজেডিতে আছেন আর কি, মানে অনেক অনেক মানুষ খুবই শকে আছেন যে কেন 2021টা হলো না আর কি, এত এত নরেন্দ্র মোদী প্র্যাকটিক্যালি লোকাল ট্রেন করে রোজ আসছিলেন ইত্যাদি। তো এই এই জিনিসগুলোর উপর মানে মানুষের একটা ভরসা উঠে গেছিল। তো এইখানে দাঁড়িয়ে আমি বলতে চাই যে সেটিং এককালে ছিল, তার মানে আজীবন থাকবে তার কোনো মানে নেই। এটাই আমার প্রেমিস। যদি আজকে তুমি আমার আমার বেসিক প্রেমিস যেটাকে বলে সেটা যদি দেখো, সেটা হচ্ছে এটা যে সেটিং সবসময় ছিল, হয়তো ছিল ডেফিনেটলি,
আমার তো বিশ্বাস ছিল, হয়তো তোমারও বিশ্বাস ছিল, এবং 21-এ সেটার কারণে হয়তো যে সিরিয়াসনেস নিয়ে বিজেপি একটা কৈলাস বিজয়বর্গীয়র মতো লোককে পাঠিয়েছিল, এবং যে সিরিয়াসনেসটা নিয়ে বিজেপি ইয়েটা করেছিল যে আহ, যে কি করে মানে মানে আমরা যে আসছি সেই সেই বিশ্বাসটা যে মানুষকে দিতে পেরেছিল সেটা ছিল না, এবং অনেক জায়গায় সাংগঠনিক ফেলিয়ার ছিল। আম, অনেক সহজে তারা ভেবেছিল তৃণমূলের কিছু নেতাকে নিয়ে দখল করে নিতে পারবে, এই বা হয়তো দখল করার ইচ্ছে ছিল না, এত অ্যাডভান্টেজ পাওয়া সত্ত্বেও দখল করার ইচ্ছেটা ছিল না বিজেপির মধ্যে। সেটাও অনেকগুলো ফ্যাক্টর মনে করে আমরা এইটা বলতে পারি যে বেসিক্যালি যেটা যেটা সমস্যাটা দাঁড়ায় সেটা হচ্ছে যে বিজেপির মানে ওই আমারও সেটাই মত যে সেন্টার থেকে যে রেটে সাপোর্টটা আসার কথা ছিল, স্পেশালি আফটার দ্য মানে পোস্ট পোল ভায়োলেন্স, হেরে যেতেই পারে, যে কোনো পার্টি ইলেকশনে হেরে যেতেই পারে, কিন্তু তার পরের যে ফেজটা সেখানে শুভেন্দু অধিকারী আর কয়েকজন নেতা ছাড়া আমরা কাউকে দেখতেও পাইনি যে এখানে পশ্চিমবঙ্গে অ্যাক্টিভলি করছে দলটা, এবং কর্মীদের ওপর যে মানে হত্যালীলা চলেছিল তার বিরুদ্ধে দাঁড়িয়ে রুখে দাঁড়াতে পেরেছে তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে। সেই জিনিসটা কোথাও একটা আমরা মিসিং দেখেছিলাম, স্পেশালি দিল্লির অনেক বড় বড় নেতারা যারা আসতেন তাদেরকে আমরা পাইনি। তো এইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে মানুষের মনে এটা তো আসতেই পারে যে হ্যাঁ সেটিং তো ছিল 2021-এ, তো ওয়াই শুড 2026 বি ডিফারেন্ট? তো আমিও তাদেরকে বলতে চাই যে যেহেতু আপনারা এটা বিশ্বাস করেন যে সেটিং ছিল, তা আমিও আরেকটা সেটিং এরই তত্ত্ব আপনাদের দিচ্ছি, যেটা যেটা খুব ক্লিয়ার ছিল এককালে, মানে রীতিমতো লোকে তরমুজ বলতো, যেখানে কংগ্রেস পার্টিকে রীতিমতো আমরা তরমুজ বলতাম কেন, কারণ তাদের মানে দেহটা কংগ্রেসে থাকলেও মনটা সিপিএম এ ছিল। তরমুজ তরমুজের মতোই আপনার মানে উপরটা উপরটা সবুজ ভেতরটা লাল হয়ে গেছিল আর কি এই পার্টির। তো এবার ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে এই সেটিং তত্ত্বটা, এই জন্যই আমি বলছি সেটিং আজীবন থাকে না। সেই কংগ্রেসই এককালে সিপিএম কে সেন্ট্রাল থেকে ঠিক করলো যে আমরা তাড়াবো, সেন্ট্রাল থেকেও তাড়াবো এবং পরবর্তীকালে আমরা স্টেট থেকেও তাড়াবো। তখন সুরসুর করে এখানে চেঞ্জ চলে আসে, পলিটিক্যাল চেঞ্জ। এখানে সিপিএম অনেক খেটে খুঁটে 34 বছরের সংগঠন, পাওয়ার, এই নেতা ওই নেতা, এত শিক্ষিত নেতা, সেখানে একা একটা মমতা ব্যানার্জির মুখ দেখিয়ে লোকে জিতে যাচ্ছে, এটা তো হয় না। যেখানে কোনো সিরিয়াসনেস নেই, জানতাম, যেখানে কোনো সিরিয়াসনেস নেই সেখানে মানে তৃণমূলের কোনো সিরিয়াসনেস নেই আর কি। সেখানে দাঁড়িয়েও তৃণমূল জিতেছে। তৃণমূলের তখন সংগঠন বলতে কি ছিল, 2011-তে কিছুই ছিল না প্র্যাকটিক্যালি। 2011-তে তৃণমূলের যদি তুমি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো নেতাকে দেখো, সেটা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের দিকে ছিলেন, তাও ওনাকে আর ওনার বাবাকে লোকে রিজিয়নাল মেদিনীপুরের নেতা হিসেবে, এখন যেমন শুভেন্দু অধিকারী রাজ্যব্যাপী একটা স্ট্যাচার আছে, সেইটা আগে ছিল না। ওনাকে লোকে মেদিনীপুরের নেতা ভাবতেন। তারপরে এই মদন মিত্র, এইসব ববি হাকিম, এরা তো, এদেরকে কেউ তো সিরিয়াস নেতা, বড় নেতা, খুব মানে প্রভাবশালী, অসাধারণ সংগঠক, এইগুলো তো লোকে ধরতো না। মুকুল রায় এরা কোনো বড় ফেস ছিলেন না, মানে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা যদি বলো পার্টি, ওই যেটাকে সিপিএম এর লোকরা বলতো একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, হ্যাঁ সেরকমই ছিল, তখনও তাই ছিল, এখনো তাই। তো এই দলটা যদি সিপিএম এর অত বড় সংগঠন, যেখানে পাড়ায় পাড়ায় শাখায় শাখায় বাড়িতে বাড়িতে সিপিএম এর লোক আছে, সেই সেই সংগঠনকে আমরা দেখলাম যে বিধ্বস্ত করে দিয়েছে আমাদের এই তৃণমূল, যাতে লোকই নেই প্রায়, কোনো বড় সংগঠক বা কোনো বড় নেতা নেই। সেটা কি করে সম্ভব হলো? এখন তো লোকে বলে তৃণমূলের সংগঠন এর বিরুদ্ধে বিজেপি লড়তে পারবে কি করে? বিজেপি একটা অর্গানাইজড পার্টি, সেন্ট্রাল থেকে একটা অর্গানাইজেশন তৈরি হয়, সেখানে অ্যাকচুয়াল মানে নেতাদেরকে নিয়ে রিসার্চ করে লোকালি তার কত প্রভাব আছে, কি আছে, কটা লোক দিতে পারবে, ইলেক্টেবিলিটি, এইসব মেজার করে তারপর তোমার ডিসাইড করা হয় যে বিজেপিতে কারা টিকিট পাবে না পাবে ইত্যাদি। সেটা অনেক সময় কাজও করে না, সেটা অনেক সময় কাজ করেছে, কিন্তু বিজেপি কে সংগঠিত দল নয় এটা কেউ বলতে পারবে না। হ্যাঁ, বা তৃণমূলের যে মারাত্মক সংগঠন আছে, যেখানে মানে সিপিএম এর মতো সেই লোকাল কমিটি, স্টেট কমিটি, ডিস্ট্রিক্ট কমিটি, তারপর তোমার সেই লেভেল গুলোকে বাছা হচ্ছে সেন্ট্রালি পলিট ব্যুরো থেকে কন্ট্রোল হচ্ছে, এরকম সংগঠন তৃণমূলের কাছে কোনোদিন ছিল না।
পাড়া নীলটু বিল্টু দিয়েই তৃণমূল চলে। এবং যেদিন সকালে তৃণমূল থাকবে না, যেদিন সকালে তৃণমূল হেরে যাবে ইলেকশন, একদিন তো হারবে, ও তো আর মানে আজীবন পাওয়ারে থাকবে না। তো যেদিন তৃণমূল হারবে, পরের দিন সকালেই সংগঠন সংগঠন যেটাকে বলছে সেটা বলে কিছু থাকবে না। সেদিন বিকেলেই সবাই আইদার বিজেপি, কংগ্রেস বা সিপিএম এ হয়তো জয়েন করবে না, আবার বিজেপি আর কংগ্রেসে জয়েন করে যাবে। তো এই হচ্ছে তৃণমূলের সংগঠন। তাই যেটা সমস্যাটা আমি দেখতে পাচ্ছি যে আমরা কোথাও একটা দাঁড়িয়ে তৃণমূল যেহেতু 11তে জিতেছিল, আমরা কোথাও একটা এটাকে ভাবছি একটা ম্যাসিভ কোনো মানে প্রচন্ড অসাধারণ কাজ করে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন, বাট দ্যাটস নট ট্রু। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাইমারি অ্যাচিভমেন্ট এটাই ছিল যে একটা কোথাও একটা দাঁড়িয়ে কংগ্রেসের সাথে তার অ্যালায়েন্সটা তৈরি করা এবং বজায় রাখা 2011 অব্দি, যেটাকে পরবর্তীকালে বাইদাবে উনি শেষ করে দেন। মানে এই রাজ্যে কংগ্রেসের সংগঠনকে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর থেকে বেশি শেষ করেছিলেন। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মেন যে সমস্যাটা, সেইটা কিন্তু তার থেকে বিজেপি অনেকটা এগিয়ে। মানে মমতা বন্দ্যোপাধ্যায় ওই সময় যে ভাঙা সংগঠন এবং একটা মানে খুবই বলা যেতে পারে একটা বিচ্ছিন্ন অবস্থায় যেভাবে দলটা দাঁড়িয়েছিল তৃণমূল, সেখানে দাঁড়িয়ে উনি পাওয়ারে যে আসতে পেরেছেন, এটা ওনার ক্যারিজমা নয়, এটা ওনার সেটিং, ওনার নিজস্ব সেটিং ছিল কংগ্রেসের সাথে, সেই জন্য উনি আসতে পেরেছিলেন। এবং এই এই জিনিসটাই আমি বলতে চাইছি যে বিজেপি মানে রাজ্য বিজেপিকে যে লোকে গালাগালি করে অনেকে, যে রাজ্য বিজেপির কোনো সিরিয়াসনেস নেই, সংগঠন নেই, কোনো লোক নেই, এমএলএ রা চলে যাচ্ছে মাঝে মাঝেই। তো এই যে জিনিসটা রাজ্য বিজেপির প্রতি যে লোকে বলে, যে সমস্যাটার কথা লোকে বলে, সেই সমস্যার থেকে অনেক বেশি সমস্যা সেই সময় তৃণমূলের ছিল। এবং সেখানে দাঁড়িয়ে সিপিএম এর যে অ্যাকচুয়াল সংগঠন, যেটাকে আমরা বলতে পারি যে মানে যারা এখানে পশ্চিমবঙ্গে থেকেছে তারা জানে যে সিপিএম এর সংগঠন কাকে বলে, সেইখানে দাঁড়িয়ে সিপিএম এর সংগঠন অনেক বেশি স্ট্রং ছিল। এবং চিরকাল এখনো আমি বলবো সিপিএম এর এখনো যা সংগঠন আছে এই মরাগাঙে দাঁড়িয়েও, সেটা এখনো তৃণমূলের থেকে অনেক বেশি সংগঠিত একটা পার্টি। তৃণমূলের সংগঠন বলতে তো কিছু নেই, কিছু লোকাল সাত্রাপস, মানে সেই ফিউডাল লর্ডের মতো লোকাল, যেটা কংগ্রেসই মডেল অ্যাকচুয়ালি, যে কোনো বড় নেতা বিগম্যান, সে কোনো এলাকায় প্রভাবশালী, তাকে সে ফ্র্যাঞ্চাইজি পলিটিক্স যেটাকে বলে, যে সে জয়েন করে গেল, ঝান্ডা ধরে নিল, তার কোনো আদর্শ মতাদর্শ কোনো মানে কিছু নেই আর কি। সেই ইনকাম বেসিক্যালি, যেটাকে ম্যাক্স ওয়েবার বলেছেন, পলিটিক্স অ্যাজ আ মানে ভোকেশন আর কি, যে তার একজন মানে পলিটিক্সটা তার সোর্স অফ ইনকাম। তো কোথাও একটা দাঁড়িয়ে সে পলিটিক্সটাকে ইনকামের মতো করে একটা চাকরির মতো করে করছে, যেটা যে কারণে তুমি দেখবে যে যখন 21-এ বিজেপি আসবে আসবে করছিল, তখন এক গাদা তৃণমূলের লোক চলে গেছিল বিজেপিতে। তার কারণটা খুব সিম্পল, কারণটা হচ্ছে যে বিজেপির কোনো মানে তোমার বিজেপির যেরকম একটা তাও কিছু একটা হলে একটা হিন্দুত্বের একটা আইডিওলজি আছে, সেটা তৃণমূলের ছিল না। তাই তাদের কাছে হিন্দু মানে হঠাৎ করে রাতারাতি হিন্দু হয়ে যাওয়াটা কোনো ব্যাপার না, কারণ তারা কেউই কোনো আইডিওলজিক্যাল কমিটমেন্টের থেকে তৃণমূল করে না, তারা মনিটারি কমিটমেন্ট থেকে তৃণমূল করে। এবং কোথাও একটা দাঁড়িয়ে এখানে বিজেপি আর সিপিএম এর যে স্ট্রেংথটা আছে, সেটা কোনোদিন কংগ্রেসের থাকবে না বা তৃণমূলের থাকবে না। সেটা সেটা হচ্ছে যে কোনো সংগঠিত যে মানে পার্টি, কোনো আইডিওলজিক্যাল বেসিসের যে পার্টি থাকে, সেই জিনিসটা মানে কংগ্রেসের কোনোদিন হবে না। কারণ কংগ্রেসের আইডিওলজি কি, কংগ্রেসের আইডিওলজি বেসিক্যালি গান্ধী পরিবার। একটা ফ্যামিলি তো কারোর আইডিওলজি হতে পারে না। সেটা সেম এস তৃণমূলের তো কোনো তৃণমূলের ব্যানার্জি পরিবার তো আইডিওলজি হতে পারে না, রাইট? আজকে যদি মানে মানে যারা প্রেজেন্ট সিপিএম এর নেতা, বিজেপির নেতা, সবাই বয়স হয়ে একদিন চলে যাবেন ইহলোকে, পরলোকে গমন করবেন, হ্যাঁ সেরকম সবাই করবে। তা সত্ত্বেও বিজেপি আর সিপিএম এর ধ্বজাধারী 4টে লোক পেলেও পাওয়া যেতে পারে। হ্যাঁ, কিন্তু যদি কংগ্রেস আর তৃণমূলের যে ফ্যামিলিগুলো কন্ট্রোল করে, সেই ফ্যামিলিগুলো না থাকে, তাহলে সেই পার্টিগুলো থাকবে না, বিকজ দিজ আর ফ্যামিলি পার্টিস এট দিস পয়েন্ট। এবার এইটাই হচ্ছে তফাৎ। এই মানে আমি মানে কি করে বোঝাবো তোমায়, এইটা হচ্ছে তফাৎ, যে কেন বিজেপি হেরে গিয়েও, ওরকম ম্যাসিভ ভাবে 21-এ হারা সত্ত্বেও এবং তারপর পোস্ট পোল ভায়োলেন্স সত্ত্বেও
চারটে লোক যে এখনো ঝান্ডা ধরে বসে আছে এই আশায় যে একদিন বিজেপি আসবে এবং তাদের আইডিওলজিক্যাল কিছু চেঞ্জ হবে, অনেকে পয়সার জন্য করে, কিন্তু অনেকে সেই ঝান্ডাটা বাঁচার দায় বা আইডিওলজির দায় ধরেন, সেই জিনিসটা তৃণমূল বা কংগ্রেসের থাকবে না। তো সেইটাই বলছি, সংগঠনের দিক থেকে এই যে সংগঠনের আর্গুমেন্টটা লোকে করছে যে বিজেপির সংগঠন নেই, বিজেপির চারটে লোকের সংগঠনও অনেক বেশি স্ট্রং তৃণমূলের 4,000 লোকের থেকে বেশি। এটা আমি জাস্ট কোনো মানে মানে বিজেপির সাপোর্টার হিসেবে বলছি বা এরকম কিছু নয়, এটা এটা ফ্যাক্ট, এটা একটা মানে ধরো এটা এটা একটা পলিটিক্যাল ফ্যাক্ট, ইফ আই ক্যান কল ইট দ্যাট। কারণ কাল এই ধরো সিপিএম পার্টি 2011-তে চলে গেছে, এটা 2026, 15 বছর সিপিএম পাওয়ারে নেই, তা সত্ত্বেও তুমি পাড়ায় পাড়ায় 2-4টে লোক পেয়ে যাবে সিপিএম করে। এই জিনিসটাই তুমি তৃণমূল বা কংগ্রেসে পাবে না। কংগ্রেস যেখানে শেষ হয়ে গেছে এখানে শেষ, তৃণমূল যেখানে শেষ হয়ে যাবে, যেদিন এখানে শেষ হয়ে যাবে সেদিন পরের দিন সকাল থেকে তুমি তৃণমূলের একটা লোকও পাবে না যে ব্যানার্জি পরিবার জিন্দাবাদ বলে রাস্তায় নামবে, কেউ কেউ করবে না। ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড ইউনাইট, হিন্দুজ অফ দ্য ওয়ার্ল্ড ইউনাইট, তুমি 4টে লোক পেয়ে যাবে বলার। সে তারা পাগল হোক, গরিব হোক, তাদের কোনো পেটে ভাত না জুটুক, তাও তুমি পেয়ে যাবে 4টে লোক। হ্যাঁ, একটা একটা দেশের বিরুদ্ধে একটা দেশের ফরে, কিন্তু আমার বক্তব্য যে অর্গানাইজেশনালি এবং আইডিওলজিক্যালি এই দুটো পার্টি সিপিএম আর বিজেপিকে ওই জন্য এত সহজে ফেলে দেওয়া যায় না যতটা সহজে তৃণমূল বা কংগ্রেসের মতো পার্টিগুলোকে আমরা দেখেছি শেষ হয়ে যেতে। কংগ্রেস তুমি লক্ষ্য করবে যে যে রাজ্যে কংগ্রেস শেষ হয়ে যায় সেই রাজ্যে কংগ্রেস থাকে না, কংগ্রেস মার্কা একটা পার্টি হয়ে যেতে পারে পরবর্তীকালে, এবং সেটা কিন্তু মানে সেই কংগ্রেস থাকে না, সেটা একটা ফ্যামিলি পার্টি হয়ে যায়। যেরকম এখানে যে মেন কংগ্রেস পার্টিটা ছিল, যেখানে উমেশ চন্দ্র ব্যানার্জি, তারপর তোমার নেতাজি সুভাষ এককালে ছিলেন, বা বিধান রায় যার মুখ্যমন্ত্রী ছিলেন, যে কংগ্রেস পার্টি, সেই কংগ্রেস পার্টিটা এখন প্রায় প্র্যাকটিক্যালি শেষ হয়ে গেছে, এবং তার জায়গায় যে ব্যানার্জি পরিবার, সেটাও আমি বললাম যে ব্যানার্জি পরিবার তৃণমূল হেরে গেলে আর কিছুই থাকবে না। তো এই জন্য আমি বলছি যে সংগঠনটাকে তোমরা সবসময় লোক আছে 4টে এরকম ভাবে ভেবো না। যারা 4 পয়সার জন্য তৃণমূল করে, তারা 10 পয়সার জন্য বিজেপির হয়ে ইলেকশনটা ঘুরিয়েও দিতে পারে। এটাই একটা পাওয়ার, যে মানে যেটা সংগঠিত পার্টির আছে, যে এখানে মানে সংগঠিত পার্টির মধ্যেও লোক, টাকা খাওয়ার লোক থাকে, থাকে না তা নয়, কিন্তু ওই ওই 5টা লোকের সংগঠন 500টা লোকের সংগঠনের থেকে বেশি স্ট্রং। কারণ ওই 5টা লোক থাকবে যারা অ্যাটলিস্ট চেষ্টা করবে যে দলটাকে তারা মন থেকে পয়সার জন্য নয়, জাস্ট আইডিওলজিক্যাল কমিটমেন্ট থেকে করবে। তো সেই জন্য বলছি যে 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 ফ্যাক্টর গুলো 2026 এবং 11-র কমনালিটি, সব থেকে বড় কমনালিটি এটা যে কোথাও একটা দাঁড়িয়ে যে সেটিং যেটা ছিল সেটা আমার মতে শেষ হয়ে গেছে নরেন্দ্র মোদী আর মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন শেষ হয়েছে? যদি মোদী আর মমতার সেটিং থাকতো 2024-এ, ভালো করে থাকতো, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেই সেটিংটায় ডেলিভারি করতেন, তাহলে নরেন্দ্র মোদীর কাছে 12টা সিট থাকতো না, নরেন্দ্র মোদীর কাছে নিদেন পক্ষে 18 থেকে 19-20টা সিট থাকতো। তো এই এই লজিকে আমি বলছি যে সেটিংটা আমার মনে হয় আর নেই। ছিল 21, 22, 23 অব্দি ছিল, এবং নরেন্দ্র মোদী তখন এমপি ছিল 303টে, এবং তৃণমূল সেই সময়ে এমপি ছিল 18টা, সরি 22টা এমপি ছিল তৃণমূলের। তো ওইখানে দাঁড়িয়ে তৃণমূল যে মানে তৃণমূল সেইখানে দাঁড়িয়েও কি করে পলিটিক্স করে গেছে, এখানে রাজ্যে 21-এ জিতেছে, তারপর আরো 3 বছর কোন রকম চালিয়েছে, এত গালাগালি, এত মারপিট, এত কিছু করেও সেটা নিয়ে সত্যি মানুষের মনে সন্দেহ থাকাটা স্বাভাবিক। সেটা এককালে সিপিএম, সেটা এককালে কংগ্রেস নিয়েও লোকের মনে ছিল, এখানে সিপিএম এর সাথে। কিন্তু যেটা আমি বলতে চাইছি যে কংগ্রেসের মতো একটা অসংগঠিত দলও সিপিএম এর মতো একটা সংগঠিত দলকে শেষ করে দিতে পেরেছে। জাস্ট যখন সেন্টার থেকে ঠিক করেছে শেষ করবো তখন করতে পেরেছে। এবার লোকে বলবে হ্যাঁ নরেন্দ্র মোদী চান না যে মমতা বন্দ্যোপাধ্যায় চলে যান পাওয়ার থেকে। তো সেইটা আমি জানি না নরেন্দ্র মোদী কতজনকে পার্সোনালি ফোন করে বলেছেন, কিন্তু এটাও ফ্যাক্ট যে নরেন্দ্র মোদী এটাও চাননি
400 পার যেখানে বলেছিলেন, যেখানে দাঁড়িয়ে এত প্রচার, এত মানে টাকা পয়সা খরচা করে প্রচার টোচার করে, এত সংগঠন তৈরি করে, এত কিছু করে, তারপর 240-এ আটকে যাওয়া, সেটাও নরেন্দ্র মোদী চাননি নিশ্চয়ই। আই থিঙ্ক উই ক্যান অল এগ্রি অন দ্যাট। তো আচ্ছা, আমার আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে হুম যে পাকিস্তানের একজন ছিলেন নেতা, তিনি বলেছিলেন যে সিয়াসি মুহাইদে আর নট হোলি বুক, তো ওটা ব্রেক করা যায়। হুম, তো হুম 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 সেই জন্য যে মানে আমি আমি ধরে নিচ্ছি আমাদের পাশের দেশে পাকিস্তানে যেটা হয়, যে যে হ্যাঁ কোনো হ্যাঁ যদি সেটিং থেকেও থাকে, সেটা তো থাকবে না সারা জীবন। কারণ কারণ পলিটিক্সের নামই হচ্ছে বিট্রেল। ঠিক আছে? ঠিক বিট্রেল ঠিক না ঠিক হলে ঠিক কোনো পলিটিক্স হবেই না। সেটাই সেটাই পলিটিক্স এবং পলিটিক্স হচ্ছে যে কে কে কখন কাকে স্ট্যাব করতে পারে ইন রাইট টাইম। এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাইছি যে এককালে সেটিং ছিল মানে আজীবন 10-20 বছর আরো সেটিং থাকবে, তার কোনো মানে সেটা বিশ্বাস করার কোনো কারণ নেই। এবং স্পেশালি এই সময় দাঁড়িয়ে যেখানে নরেন্দ্র মোদী তার হিস্টোরিক, মানে তিনি প্রধানমন্ত্রী আছেন ঠিকই, কিন্তু হিস্টোরিক ভাবে তার সাপোর্টটা মানে মানে হয়তো আইডিওলজিক্যাল সাপোর্ট অনেকের মধ্যে আছে, কিন্তু তার পলিটিক্যাল সাপোর্ট যে যেটা আছে, এমপি একগাদা এমপি ছিল, যেখানে 300-র উপর এমপি ছিল, সেই সাপোর্ট সিস্টেমটা অনেকটাই কমে গেছে, মানে অ্যাটলিস্ট অ্যাট দ্য সেন্টার। যে কারণে বিজেপিকে আমি দেখলাম যে 24-এর ইলেকশনের পর থেকে, মানে এখন মানে 1.5 বছর হয়ে গেল, সেইখান থেকে বিজেপি ঘুরে দাঁড়িয়েছে ম্যাসিভ ভাবে। হরিয়ানা যেখানে নাকি কংগ্রেসের সুনামি ছিল, যেটা আমাদের সেলিম, যোগেন্দ্র যাদব সেলিম বলেছিলেন, সেই সুনামি ভেদ করে বিজেপি ভালো রকম পাওয়ারে চলে এসছে। মহারাষ্ট্র যেখানে বিজেপি ভালো সিট পায়নি, সেখানেও বিজেপি পাওয়ারে চলে এসছে। দিল্লি যেখানে আম আদমি পার্টির সাথে বিজেপির সেটিং ছিল সবাই বলে, সেখানেও বিজেপি পাওয়ারে চলে এসছে। ওই ওই এবং বিজেপির ইন্টারেস্টিং সেটিং যেটা আম আদমি পার্টি ছিল, সেটা তো আরো ইন্টারেস্টিং, যে আম আদমি পার্টির অধীনে যে দিল্লি ছিল, সেই দিল্লিতে বিজেপি 7টায় 7টা সিটি পেত। তাই ওখানে স্টেটে পাওয়ারে আসার বিজেপির কোনো কারণ ছিল না, কিন্তু তারা জিতেছে ওখানে। মানে মানে ধরো দিল্লিতে হেরেও যেত বিজেপি এবার, রেখা গুপ্তার আগে কেজরিওয়াল আবার রেখা গুপ্তা না হয় কেজরিওয়ালই থাকতো, তাহলেও পরবর্তী লোকসভায় আমি সেফলি বলতে পারি হয়তো বিজেপি থেকে 7টায় 7টা বা 7টায় 6টা বা 5টা তো বিজেপি পেত। তো সেখানে দাঁড়িয়ে আহ, যেটা আমাদের লক্ষণীয় সেটা হচ্ছে যে বিজেপি ইটসেলফ 24-এর পর অনেকগুলো ঝটকা খেয়েছে, যার ফলে তাদের গিয়ার শিফট গুলো চেঞ্জ হয়ে গেছে, তাদের অ্যাটিটিউড প্রফেশনালিজম অনেক চেঞ্জ হয়ে গেছে। এবং পরবর্তীকালে আমরা এটাও দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প, যার উপর হয়তো নরেন্দ্র মোদী অনেক ভরসা, আমি জানি না, নরেন্দ্র মোদী আমাকে ফোন করেননি কোনোদিন, তো আমি জানি না উনি ডোনাল্ড ট্রাম্পের সাথে ওনার কি সেটিং ছিল, বাট এটা তো ঠিক উনি এককালে মানে ডোনাল্ড ট্রাম্পের হয়ে আপকি বার ট্রাম্প সরকার বলে উনি প্রচার টোচার করেছিলেন এককালে। সেইখানে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প হাউডি যখন মোদি, হাউডি মোদি। হাউডি মোদি, হ্যাঁ ঠিক, এবার সেইখানে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প যে এসেই একটা একগাদা ট্যারিফ লাগিয়ে দেবে, তারপর পাকিস্তানকে সাপোর্ট করে দেবে এরকম ভাবে, সেটাও হয়তো ওনার জানা ছিল বলে আমি আমি জানি না, সেটা হয়তো ওনার জানা ছিল বা ছিল না, আমি ঠিক জানি না, উনি অনেক বড় নেতা। কিন্তু ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ সিচুয়েশন অনেক চেঞ্জ হয়ে গেছে। 2024-এর আগে যে সিচুয়েশনটা ছিল, 2024-এর লোকসভা ইলেকশনের পর সিচুয়েশনটা ম্যাসিভ ভাবে চেঞ্জ হয়ে গেছে। এবং এটা ভুলে গেলে চলবে না যে পাকিস্তান, আমরা এখন টু ফ্রন্ট ওয়ারে আছি, মানে ইনডিরেক্ট কোল্ড ওয়ার এক প্রকারের। টু ফ্রন্ট কোল্ড ওয়ার না, অ্যাকচুয়ালি টেকনিক্যালি 3 ফ্রন্ট কোল্ড ওয়ারে আছি, যেখানে মানে চীনের সাথে আমাদের সম্পর্কটা হয়তো ইমপ্রুভ করেছে ইন রিসেন্ট টাইমস, কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তান দুইয়ের সাথেই আমাদের, উভয়ের সাথে আমাদের সম্পর্ক খুবই খারাপ হয়ে গেছে। এবং এইগুলো দুটোই ইসলামিক রাষ্ট্র, যেখানে মানে র্যাডিক্যাল ইসলামিক পলিটিক্স প্রচন্ড অ্যাক্টিভ। সেইখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী কি করবেন আমি সেটা জানি না, কিন্তু এইটুকুনি আমি বুঝতে পারছি যে উনি পাওয়ার কনসলিডেট করার মুডে আছেন, এবং যেখানে যেখানে কেজরিওয়ালের মতো লোকের সাথে হয়তো সেটিং হচ্ছিল, সেই সেটিং গুলো শেষ হয়ে গেছে। সেই কারণে আচ্ছা, আমি এবার বলতে চাইছি যে হয়তো পশ্চিমবঙ্গে আমি আরেকটু আশাবাদী এবারের ব্যাপারে।
আচ্ছা, এবার মইনাদদা যেটা প্রশ্ন করেছেন যে বিউরোক্রেসি হুম আর যারা আছে যে লিখেছেন উনি সবাই পড়তে পারছেন ব্যাপারটা। আমি বলেও দিই যে যেখানে গভর্নমেন্ট থাকে যেমন ধরে নিন আ আপনার ধরে নিন বিহারে গভর্নমেন্ট ছিল এনডিএ। তো যখন ঠিক ভোট হয়েছে তখন একটা অ্যাডভান্টেজ থাকে যার যে ইনকাম্বেন্ট যদি সে ভালো কাজ করে। হুম তো হুম হুম সেক্ষেত্রে ইনি বলছেন যে যেহেতু ইনকাম্বেন্ট টিএমসি সে তার একটা অ্যাডভান্টেজ আছে যে তারা অনেকগুলো সুবিধা পায় যেটা হয়তো অপোজিশন পায় না। তো আমি একটা জিনিস বলবো সেটা হচ্ছে যে ২০১১ কিন্তু বুদ্ধদেব রেকর্ড নাম্বার সিট নিয়ে জিতেছিলেন মানে এসছিলেন ফিরে মানে ২০০৬ ২০০৭ এর ২০০৬ তে। হ্যাঁ ২০০৬ ২০০৬ ওনারা একটা রেকর্ড নাম্বার সিট নিয়ে মানে মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং সিপিএম জিতেছিল। হুম হুম তো হুম যদি যদি ৩৪ বছরের সেই মানে অ্যাডমিনিস্ট্রেশনকে যদি হারানো যায়, হুম? রেকর্ড নাম্বার সিট নিয়ে তাহলে এটা তো খুব মানে অতটাও কঠিন নয়। হ্যাঁ, তো আমাদের কাছে একটা ইলিউশন হচ্ছে যে বিউরোক্রেসি তৃণমূলের সাথে হঠাৎ করে ঢুকে গেছিল। যে বিউরোক্র্যাটদের বেসিক্যালি চাকরি হয়েছিল সিপিএম আমলে। মানে এটা মানে সিপিএম এত বছর ছিল, হুম, ২০১১ অব্দি হুম, এত বছর হয়ে গেছিল সিপিএম এর, হুম, যে যারা কাজ করতেন, টপ বিউরোক্র্যাট যারা, হুম। তারা প্রায় সবাই মানে সিপিএম এর আমলেই চাকরিতে ঢুকেছিলেন। এবং তাদের পদোন্নতি থেকে শুরু করে মানে জীবনের গতি সবই সিপিএম এর আমলেই হয়েছিল, বেড়েছিল। ৩৪ বছর মানে প্রায় একটা পুরো ক্যারিয়ার। একটা পুরো বলতে পারেন ক্যারিয়ার বলতে পারেন ক্যারিয়ার। হ্যাঁ, একটা বিউরোক্র্যাটের কেউ পুরো ক্যারিয়ার। কেউ তো যদি ধরে নিন ২২ বছরে বা যদি ২২ বছরে যদি জব ঢোকে তাহলে ২২ থেকে ৩৪ কত হয়? প্রায় ৫০ বছর অলমোস্ট তার ক্যারিয়ার সেটাই। শেষ পর্যায়ে। মৈনাকদা বলছেন ২০১১ আগে বিউরোক্রেসি সিপিএম এর বিরুদ্ধে চলে গেছিল। সেটা সেটা ঠিকই, কিছুটা ঠিকই যে সিপিএম এর বিরুদ্ধে একটা অ্যান্টি ইনকামবেন্সির হাওয়াটা বিউরোক্র্যাটরা বুঝেছিলেন এবং অনেকে কাজ-ফাজ করতেন না। কিন্তু আমি মৈনাকদা এবং তোমাকে এটাও বলতে পারি যে যেভাবে তোমরা একটা, যারা কলকাতায় থাকো বা থেকেছো, তারা একটা জিনিস লক্ষ্য করবে যে ইলেকশনের আগে প্রচুর সারাই এবং প্রচুর অনেক কাজ-ফাজ হয়। মানে there's a lot of মানে bureaucratic work on the ground. হঠাৎ করে দেখবে তুমি প্রচুর রাস্তা সারাচ্ছে, অসাধারণ পরিষ্কার হয়ে গেল জিনিসপত্র, দারুণ রংচং হয়ে ফাটাফাটি পরিষেবা পাওয়া যাচ্ছে হঠাৎ করে ইলেকশনের ঠিক ৬ মাস আগে। এবার কিন্তু সেগুলো নেই। আমি যে কলকাতায় থাকি আমি কিন্তু দেখতে পাচ্ছি না। ১ এবং বছর আগে অনেকেই থেকে শুরু হয়ে যায়। বলে দিই। এক্সাক্টলি, মোটামুটি এক্সাক্টলি। মোটামুটি ভোট হওয়ার ১ বছর আগে থেকে শুরু হয়ে যায়। সব মানে সেন্টারে বা স্টেটে শুরু হয়ে যায় ১ বছর আগে। ৬ মাস আগে হয় না, ১ বছর আগে শুরু হয়। এবং এবং তোমাদের আমি মানে ওপেনলি তো অনেক ডিটেলস দিতে পারবো না। কিন্তু যেটুকুনি আমি বলতে পারি যে অনেক জায়গায় বিউরোক্র্যাটরা বেসিক্যালি কেন বিউরোক্র্যাট হন, ওনারা একটা সরকারি মাইনে পান ঠিকই, বাট এবং জব সিকিউরিটি পান, বাট মোস্ট ইম্পর্টেন্টলি উপরি অনেক সোর্স থাকে তাদের। তো এই যে উপরি সোর্স, এটা অনেক বেড়ে গেছে, এটার ডিমান্ড অনেক বেড়ে গেছে। টিপিক্যালি ইলেকশন ইয়ারে এগুলো হয় না। যারা প্রো প্রো ইনকামবেন্ট গভর্নমেন্ট হয়, তারা একটু কমিয়ে টমিয়ে দেয় যে হ্যাঁ এইবার এই বছর একটু কম খেতে হবে, পরের বছর থেকে পাওয়ারে এসে গেলে আবার বেড়ে যাবে। সেই জিনিসটা কিন্তু নেই মারাত্মকভাবে। আমি যেখান যেখান থেকে খবর পাই, মানে নানান লোকের থেকে, আমি তো কোনো এজেন্ট নই যে আমি গিয়ে আমার ১০টা সোর্স থাকবে চারিদিকে, এরকম সব ওরকম নয়। বাট কলকাতার এবং পশ্চিমবঙ্গের নানান মানুষের সাথে আমার যখন কথা হয়, আহ, যেটা বিউরোক্র্যাট এবং পুলিশদের জুলুম, যেটাকে বলে চাঁদার জুলুম, নানান রকমের জুলুম থাকে, সেই সেই যে জুলুমগুলো, ওগুলো অনেক বেড়ে গেছে আমি যা খবর পেয়েছি। এবং জিনিসের দামও বেড়ে গেছে পশ্চিমবঙ্গে। আম, এইটুকুনি আমি বলতে পারি। কি করে পার্টিকুলার ডিটেলস আমি দিতে পারবো না অবভিয়াসলি, কিন্তু অনেক অনেক জিনিস আমি সন্দেহে, মানে অনেক কয়েকটা জিনিস আমার নিজের সাথেও হয়েছে, এক একটা জিনিস যেগুলো আমি সন্দেহে পড়ে গেছি যে এটা কেন হচ্ছে, হঠাৎ করে কেন হচ্ছে। কারণ মারাত্মক টাকার ডিমান্ড চলে এসছে, মধ্যবিত্তদের অবস্থা খুবই খারাপ। উম, তার মধ্যে বিগেস্ট এক্সাম্পল, বিগেস্ট কমনালিটি আমি যেটা বলতে পারি, সেটা হচ্ছে ২০১১ দাঁড়িয়ে সিপিএম এর কোনো নতুন অফার ছিল না পাবলিকের প্রতি। মানে কোনো নতুন স্কিম, কোনো নতুন অফার, কোনো নতুন মানে যেমন স্বাস্থ্যসাথী, যেমন কন্যাশ্রী বা লক্ষ্মীর ভান্ডার, এরকম টাইপের কোনো স্কিম ছিল না।
সিপিএম পাওয়ারে আসার পর অপারেশন বর্গা করেছিল, তারপর তোমার এই জমি পাট্টা ফাট্টা দিয়ে দেওয়া, তারপর তোমার আহ, টুকটাক এই মানে যেগুলোকে বলে ভাতাশ্রী ভাতার যে রাজনীতি, এগুলো সিপিএম করেছিল। এগুলো অ্যাকচুয়ালি সিপিএম এরই পলিটিক্স, এটা তো তৃণমূল হাল ফিলে করছে আর কি। তো এই কোন নতুন ভাতা, নতুন কোন স্কিম, এইগুলো কিন্তু বুদ্ধবাবু অফার করেননি অ্যাজ ফার এজ আই নো, উনি পাওয়ারে যাওয়ার আগে। ইনফ্যাক্ট ওনারও সেবার মেসেজ ছিল যে আমরা 7বার পাওয়ারে এসেছি, 7বার এই কাজ করেছি মানুষের জন্য, এই সব করেছে বামফ্রন্ট সরকার। এই অ্যাড গুলো আমরা সারা কলকাতায় দেখতাম তখন। এবং রিভিশন। ইন্টারেস্টিং, হ্যাঁ রিভিশন, এই এই আপনার জন্য এটা করেছি তো, আপনার মনে নেই? আপনাকে আমরা পাট্টা দিয়েছিলাম জমি, আপনার ছেলেকে ওই বেকার ভাতা দিয়েছিলাম যখন বেকার ছিল, তারপর এককালে চাকরি দিয়েছিলাম। তো এই জিনিসগুলো মানুষকে রিমাইন্ড করা, কিন্তু এই জিনিসটা বলেনি যে আচ্ছা ভোট ফর আস, যাতে আমরা এই যে এই একটা স্কিম দিচ্ছি, কোনো একটা মহিলাদের জন্য স্কিম বা এই অমুক কোনো অন্তর্জ শ্রেণীর মানুষের জন্য স্কিম টিম এইসব দিচ্ছি করে আপনারা আমাকে ভোট দিলে এইবার পাবেন, এইটা ছিল না। ইন্টারেস্টিংলি তৃণমূলের এবার কোনো নতুন স্কিম নেই, তৃণমূল কোনো নতুন স্কিম কিছু অফার করছে না। সেবাশ্রয় যেটা করছে এটা পলিটিক্যাল পার্টির তরফ থেকে করছে। সেবাশ্রয় বলে যে স্কিমটা অভিষেক ব্যানার্জি করছেন, সেটা ডায়মন্ড হারবারের একটা পাইলট প্রজেক্ট। মানে এটাই প্রমাণ করছে যে মানুষের হেলথ কেয়ার এত খারাপ অবস্থা পশ্চিমবঙ্গের, যে তৃণমূলকে পার্সোনালি টাকা পয়সা দিয়ে হেলথ কেয়ারের ব্যবস্থা করতে হচ্ছে মানুষের জন্য, তাও কি একটা ডায়মন্ড হারবারে। তাও এটা নয় যে সারা রাজ্যে হচ্ছে বড় বড় করে ক্যাম্প, এবং সেটা তৃণমূলের তরফ থেকে, সেটা কোনো সরকারি স্কিম নয়। তো এইবার নতুন কোন স্কিম আমরা দেখতে পাচ্ছি না, এনিথিং ওই উন্নয়নের পাঁচালি বেজে যাচ্ছে চারিদিকে। এই সেম আরেকটা বিশাল সিমিলারিটি, যে কিছু করতে পারছি না, আমার দম শেষ মোটামুটি। এবং আনলাইক বুদ্ধবাবু, মমতা ব্যানার্জির মার্কেটে মারাত্মক দেনা, মমতা ব্যানার্জির পার্সোনালি না, মানে আমাদের রাজ্যের মানে মমতার আমলে দেনা অনেক বেড়ে গেছে, এবং তার ফলে ফিসকাল ডেফিসিট এত বেড়ে গেছে যে আহ, সেই ইয়েটা হচ্ছে না, সেই রকম আমদানি হচ্ছে না সরকারের, এবং হবে কি করে, মানে কোনো ইন্ডাস্ট্রি যেখানে নেই। তো এইসবের ফলে যেটা হচ্ছে যে তোমার প্রাইমারি যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল, হোয়াট ডাজ তৃণমূল হ্যাভ টু অফার? মোর অফ দ্য সেম। তৃণমূল এলে তুমি আবার লক্ষ্মীর ভান্ডারই পাবে, তুমি আবার স্বাস্থ্যসাথী কার্ডই পাবে, তুমি আবার ভাঙা রাস্তা এবং জবলেসনেসই পাবে, তুমি আবার এসএসসি স্ক্যামই পাবে, তুমি এগুলোই পাবে। তুমি নতুন কিছুর আশায় তুমি তৃণমূলকে কেউ দিচ্ছে না। হ্যাঁ, যারা অলরেডি বেনিফিশিয়ারি তাদের একটা ইনসেন্টিভ থাকতে পারে, কিন্তু এটা মনে রেখো যে যেরকম নরেন্দ্র মোদী টয়লেট বানিয়ে 2019-এ 300 সিট পেয়েছিলেন, বেসিক্যালি মোদিজি টয়লেট বানিয়ে 300 সিট পেয়েছিলেন। মোদিজি বিশাল কোনো ফাটাফাটি রিফর্মস যে করেছিলেন তা নয়, জিএসটিটা করেছিলেন, নোটবন্দি করেছিলেন, বাট প্রাইমারি ইট ওয়াজ দ্য টয়লেট আর কয়েকটা এই ভাতা সেই ভাতা, বেটি বাঁচাও বেটি পড়াও, এইরকম টুকটাক কিছু লোকাল স্কিম ফিম দেওয়া, আর কয়েকটা এসওপিস এইসব দেওয়া, জ্যাম আধার ট্রিনিটিটা করেছিলেন, বাট প্রাইমারিলি টয়লেট বানিয়েছিলেন, রাইট? সেই টয়লেটের দৌড় কিন্তু 2024-এ শেষ হয়ে যায়। মানে 2024-এর টয়লেট ভোটটা, মানে ইউ অলরেডি গট এ টয়লেট, দেন হোয়াট? তো সেরকম স্বাস্থ্যসাথী পেয়েছি, বাট স্বাস্থ্যসাথী কার্ড চলে না বা ইয়েতে মানে, তাহলে এত লোক ভেলোর, মানে তুমি যদি ভেলোর হসপিটালে যাও, ভেলোরে গিয়ে তুমি যদি 4টে লোককে জিজ্ঞেস করো তারা কোথা থেকে এসছেন, মানে 80% লোক মানে পশ্চিমবঙ্গ থেকে এসছে। তো স্বাস্থ্যসাথী কার্ড কাজ করে না, এবং এখানকার প্রাইভেট আর পাবলিক হেলথ কেয়ারের অবস্থা আমরা জানি খুব ভালোভাবেই। তো এইগুলো তো কিছু আছে, এবং তারা খবর পায়, তারা যখন বাইরে যাচ্ছে, এত লোক যেহেতু বাইরে কাজ করে এখন পশ্চিমবঙ্গে, তুমি নিজেও আছো তার মধ্যে, সেখানে দাঁড়িয়ে তারা তো খবর পায় যে অন্যান্য রাজ্যে কি হচ্ছে, এবং সেই সেই মানে খবরগুলো থেকে তারা এটা তো বুঝতে পারে যে অন্য রাজ্যে চাকরি আছে, এই রাজ্যে নেই। এবং এটাও ঠিক যে অন্য রাজ্যে যে এই যে স্কিমগুলো, লক্ষ্মীর ভান্ডার টাইপের যে স্কিমগুলো, সেগুলো টাকা অনেক বেশি। তো এইটাই যে ব্যাপার যে মানে আমাদের যেটা বুঝতে হবে যে আহ, ওই ওই জায়গাও আরেকটা সিমিলারিটি আছে, টিএমসি হ্যাজ নাথিং নিউ টু অফার মানুষকে, কোনো নতুন কিছু স্কিম, নতুন কোনো
মানে কোনো রকমের আশা ভরসা দেওয়ার জায়গায় কিছু নেই। ম্যাসিভ অ্যান্টি ইনকামবেন্সি আছে এবং তার বিরুদ্ধে তৃণমূলের টিপিক্যালি অ্যান্টি ইনকামবেন্সির সলিউশন হল টাকা। তোমার যখন অ্যান্টি ইনকামবেন্সি হয়ে যাচ্ছে, কিছু একটা স্কিম অ্যানাউন্স করে দাও, লোকে ফ্রিতে টাকা পাবে বসে, তাতে আনন্দে তোমাকে ভোট দিয়ে দেবে। যেটা বিহারে এবার আমরা দেখতে পেলাম যে নীতিশ কুমার মানে কতবারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছে ভগবান, 20 বার বোধহয় হয়ে গেছে, বা 10 বার হয়েছে। তো এবার মুখ্যমন্ত্রী, সবাই জানতো মুখ্যমন্ত্রী আবার ওই হবে, কেন? ও মহিলাদের এক গাদা টাকা পয়সা দিল, ও জিতে গেল। তো এই জিনিসটা, বাট শি হ্যাড টু অফার মোর। মানে অলরেডি এক গাদা এসওপি সবস আর এইসব স্কিম দেয় বিহারে, তার উপরও মহিলাদের 10,000 টাকা বা এইসব করে দিয়েছে, যেটা দিতে হয়েছে ওকে, প্লাস এসআইআর করেছে। তো এবার এটাই বলছি যে এই এই যে ইয়েগুলো, এই যে ফ্যাক্ট গুলো, যে মানে তৃণমূল হ্যাজ নাথিং নিউ টু অফার, সেখানে বিজেপি এলে একটা নতুন চেঞ্জ লোকে দেখতে পাবে। আমি জানি না সেই চেঞ্জটা তাদের মানে কোথাও একটা দাঁড়িয়ে লোকে যে বলে যে বিজেপি এলে পশ্চিমবঙ্গ গুজরাট হয়ে যাবে, সেটা যে সবসময় এত নেগেটিভলি লোকে নেয় তাও না। মানে আমরা যদি ভেবে থাকি যে 2021-এ লোকে ভাবলো হ্যাঁ গুজরাট হয়ে যাবে, এ মা তাহলে তো বিজেপিকে ভোট দেওয়া যাবে না, পশ্চিমবঙ্গ যদি গুজরাট হয়ে যায় তাহলে কি হবে, সেটা কিন্তু লোকের মনে আসেনি। লোকে পাতি সোজা কথা লক্ষ্মীর ভান্ডার পেয়ে তৃণমূলকে ভোট দিয়েছে, 1,000-2,000 টাকা পেয়েছে, 1,500 টাকা পেয়েছে। এবং এবং বিজেপি যে একগাদা দোগলা তৃণমূলিয়াকে নিয়েছিল সংগঠনের মধ্যে, তার বিরুদ্ধে একটা হাওয়া ছিল। এবং 3 নম্বর হচ্ছে পসিবলি যে সেটিং একটা ছিলই, যে কারণে কৈলাস বিজয়বর্গীয়র মতো একটা লোককে পাঠানো হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, তাহলে মৈনাকদা কোন এলাকায় থাকেন সেটাও ইন্টারেস্টিং। মানে সেটাও একটা, সেটা যদি দক্ষিণ কলকাতা, দক্ষিণ 24 পরগনা আশেপাশে হয় তাহলে একটু আলাদা ব্যাপার। কিন্তু রাঢ়বঙ্গে এবং উত্তরবঙ্গে তৃণমূল প্র্যাকটিক্যালি ওয়াইপড আউট, এটা আমার মত। এবং এইসব জায়গায় তোমার মানে মানে হিন্দু ভোটও বেশি কম্পেয়ার টু দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণবঙ্গের যে এলাকাটা, তার তুলনায় অন্য জায়গায় হিন্দুর জনসংখ্যাও বেশি। তো এই এই কয়েকটা ফ্যাক্টর তো আমি দেখতে পাচ্ছি প্রচন্ড কমন। এবং হ্যাঁ, কিছু লোক, ধরো তুমি 10টা লোককে জিজ্ঞেস করলে 2-4টে লোক বলেই দিতে পারে যে হ্যাঁ আমি তৃণমূলের বাট তোমাকে তাদের তাদের ব্যাকগ্রাউন্ড, তারা কোথা থেকে এসছে, তারা কোনো বেনিফিট পান কিনা তৃণমূল থেকে, সেরকমও একগাদা লোক আছে, আমি তো ডিনাই করছি না। কিন্তু এলাকা ভিত্তিক মানে মানে ডিস্ট্রিক্ট ওয়াইজও, সেটা জেলা ভিত্তিক ভাবে সেটাও দেখতে হবে। উত্তরবঙ্গের মানুষ যেমন ডেফিনেটলি তৃণমূলের এগেনস্টে, এটা আমরা লিখিত দিতে পারি। হ্যাঁ, এবং রাঢ়বঙ্গেও সেটাই ইজ দ্য কেস। মানে রাঢ়বঙ্গে অ্যাকচুয়ালি কোনো ডেভেলপমেন্ট তো সেই রকম হয়নি। এবং রাঢ়বঙ্গের মানে বলতে পুরুলিয়া, বাঁকুড়া, তোমার ঝাড়গ্রাম, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এইসব জায়গাগুলো। আহ, তো তো এর ফলে যেটা হয়েছে যে এই দুটো এলাকা, পার্টিকুলারলি রাঢ়বঙ্গ এবং উত্তরবঙ্গ, যেখানে মোস্ট সিটস আছে বাই দ্য ওয়ে, সেই সিটগুলো কিন্তু অনেকটাই বিজেপির হাতে। মানে এবার তুমি বলবে যে হ্যাঁ কিন্তু ওই 30-35% মুসলিম ভোট, আর ওই মানে এই যে কিছু বেনিফিশিয়ারি ক্লাস আছেই, ধরো লক্ষ্মীকান্তপুর লোকালে চড়ে যারা আসেন অনেকে, বিশাল অভিষেক ব্যানার্জির দ্বারা মানে প্রভাবিত, বা মমতা ব্যানার্জির দ্বারা প্রভাবিত। হ্যাঁ, এটা নির্ভর করছে অ্যাকচুয়ালি মানে যেটা মানে দীক্ষিত ভট্টাচার্য বলেছিল যে সেন্টারের সাথে কানেকশন কোথায় বেশি আছে। ফর এক্সাম্পল কলকাতার সাথে মানে তৃণমূল পার্টিটাকে তুমি যদি দেখো, তৃণমূল পার্টির প্রাইমারি ভোটার বেসই বলো বা সাপোর্ট বেস বা লিডারশিপ বেসও যদি বলো, সেটা দক্ষিণ কলকাতায়। এবং দক্ষিণ কলকাতার সাথে এইসব এলাকার কানেকশনটা অনেক বেটার। দক্ষিণ কলকাতার থেকে তোমার একটা উত্তর দিনাজপুর বা মালদার যা কানেক্টিভিটি, বা তোমার কুচবিহারের যা কানেক্টিভিটি, তার থেকে দক্ষিণবঙ্গের কানেক্টিভিটি মানে অনেক বেশি, এটা আমার মত। এবার মৈনাকদা কাদের সাথে ঘুরে বেড়াচ্ছেন আমি কি করে জানবো? মানে মৈনাকদা হতে পারে সেই 4টে তৃণমূলিয়া আছে পাড়ায়, ওদের সাথেই ঘুরে বেড়াচ্ছেন, এটা হতে পারে। আমি জানি না, মানে আমার মতে ডেফিনেটলি, আমি জানি না হুম মৈনাকদা হ্যাংস আউট উইথ, বাট এই আমি যা মহিলাদের দেখছি যে ডেফিনেটলি একটা ভিজিবল অ্যান্টি ইনকামবেন্সি আছে কলকাতার লোকদের মধ্যেও, একটা টেন্ডেন্সি আছে কিছু ইয়ে করা। এবং
যদি 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 এতটাই প্রো ইনকামবেন্সি হাওয়া থাকতো, বিজেপি কিন্তু, তুমি যদি বিজেপির ভোট শেয়ার এবং সিট শেয়ার দিয়ে সবসময় হয় না, ভোট শেয়ারটা যদি দেখো, তো সিট শেয়ারে হ্যাঁ অবভিয়াসলি তৃণমূল 29টা এমপি পেয়েছে আগের বার, বিজেপি 12টা। কিন্তু বিজেপির ভোট শেয়ারটা যদি দেখো 39%-এর আশেপাশেই রয়ে গেছে। এবং তৃণমূলের ভোট শেয়ারটা কিন্তু আগের তুলনায় কমেছে, মানে যেটা 21-এর তুলনায় 15 লাখ ভোট তৃণমূলের কমেছে, এবং তার মধ্যে অনেকটা মানে অনেকে অ্যাকিউজ করেন যে জল মেশানো হয়েছিল, যে কারণে এসআইআর নিয়ে এত কিছু হচ্ছে আর কি। যে এসআইআর নিয়ে এতগুলো রাজ্যে এসআইআর হচ্ছে, একমাত্র পশ্চিমবঙ্গেই এত কিছু হচ্ছে যে আমরা কোনোদিন মানে শুনিনি আর কি। এইসব মানে বিহারে হলো, বিহারে কোনো বয়স্ক লোকের নাকি কিছুই হয়নি সেরকম। তারপর এই যে অন্যান্য উত্তরপ্রদেশে এসআইআর হচ্ছে, তারপর নানান ইউনিয়ন টেরিটরিতে হচ্ছে, কংগ্রেস শাসিত রাজ্যে হচ্ছে। সেইখানে দাঁড়িয়ে তো আমি কোনো এসআইআর নিয়ে কোনো গল্পই শুনতে পাচ্ছি না, শুধু সব গল্প শুধু পশ্চিমবঙ্গেই হচ্ছে এসআইআর নিয়ে। তো সেটাই যে আহ, মানে এই ফ্যাক্টর গুলো, অনেকগুলো ফ্যাক্টর আছে যে মানে ওয়াই ইজ দ্য টিএমসি সো ইনভেস্টেড ইন দ্য এসআইআর। মানে যদি এতটাই প্রো ইনকামবেন্সি ওয়েভ থাকতো, বিজেপি যদি এতটাই মানে সাইড লাইনে দাঁড়িয়ে আসে, তাহলে এসআইআর নিয়ে তো কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। মৃত ভোটার আর আনরেজিস্টার্ড ভোটারদের বাদ দিয়ে দিত যদি লিস্ট থেকে, তাহলে কি সমস্যা ছিল? মানে মানে বিজেপি পেছনে এত লাগার কি দরকার ছিল? সেটা সেটা আমি আচ্ছা। বুঝতে পারি। 2 নম্বর হচ্ছে যে তোমার, মানে এটা বলে আমি করছি যে তোমার মানে বিজেপির একটা কনসিস্টেন্ট ভোট শেয়ার, মানে তৃণমূলের ভোট শেয়ারটা তাও কিছুটা, মানে 14 লাখ ভোট কমে যাওয়া সত্ত্বেও, 21 থেকে 14 লাখের বেশি, প্রায় 15 লাখের কাছাকাছি ভোট শেয়ার ভোট কমে গেছিল 21 থেকে তোমার 24-এর মধ্যে। বিজেপির ভোট কিন্তু বেড়েছিল, প্রায় 6 লাখ ভোট বেড়ে গেছিল। এবং আমি জানি দিস রেটস আর নট অপটিমাল, মানে তাহলে তো বিজেপির বাড়া উচিত ছিল 30 লাখ, তৃণমূলের কমা উচিত 30 লাখ। বাট এটা ঠিক যে 21-এর যে সপস আর যে অ্যাডভান্টেজ গুলো মমতা দিয়ে এসছিল 21-এ পাওয়ারে, বলতে বলতে পারো হাইয়েস্ট নাম্বার অফ সিটস অ্যান্ড বেস্ট ভোট শেয়ার ছিল তৃণমূলের প্র্যাকটিক্যালি 21-এ। সেই ভোট শেয়ার থেকে কিন্তু কমছে ক্রমাগত, এবং এসআইআর করার ফলে আরো কমতে পারে। মানে দ্য ট্রেন্ড ফর, মানে টিএমসির যে গ্রাফের ট্রেন্ড সেটা ডাউনওয়ার্ড, সেটা উঠছে না আর, মানে সেটা উঠে গেছে হাইয়েস্ট 21-এ। মানে ইটস দ্য বেস্ট পারফরমেন্স টিএমসি কুড এক্সপেক্ট। তার তার থেকে অ্যাকচুয়ালি কমেছে তৃণমূলের ভোট, বিজেপির ভোট বেড়েছে ইনফ্যাক্ট। সেই সেই লেভেলে বাড়েনি বলে আমরা বুঝতে পারিনি মানে 24-এ কি হলো। হ্যাঁ, আমাদের কিছু প্রশ্ন আছে, অনেক দর্শক করেছে, আমি কিছু প্রশ্ন করে তারপর দর্শকদের বলবো, ঠিক ঠিক ঠিক। নিয়ে নেব প্রশ্নগুলো। একটা প্রশ্ন হচ্ছে যে মানে এটা একটা খুব মানে বলতে পারেন এনিগমা, যে হুম মানে মানে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে কোনো দল কিন্তু কখনো 34 বছর মানে রাজত্ব করেনি হুম কন্টিনিউয়াসলি, ঠিক আছে? ঠিক এবং ঠিক। সেই ক্ষেত্রে বলা হয় যে আচ্ছা, এইটা একটা ছিল যে একটা তো সেটিং ছিল উইথ কংগ্রেস সাথে, যে আমরা এখানে রাজত্ব করব পশ্চিমবঙ্গে, কিন্তু আমরা ওখানে কিছু করব না। হুম এটা হুম ছিল একটা। তো হুম এই যে একটা অ্যাবনর্মাল বিহেভিয়ার, মানে ভোটিং প্যাটার্ন বিহেভিয়ার, হ্যাঁ, এইটা হুম পশ্চিমবঙ্গে কেন এত আহ, এত ছিল বা এত এখনো আছে, এর কারণটা আপনার কি মনে হয় একজন সমাজতাত্ত্বিক হিসেবে? মানে এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, যেটা আজকেও আমরা করি আর উত্তর হয়তো পাই না। মানে আপনি যদি একটু বলেন যে এমন কেন হয়েছে যে 34 ইয়ার্স একটা গভর্নমেন্ট চলেছে, যেখানে কিন্তু তারা কোনো ডেলিভারি করেন, মানে তাদের 34 বছরের রাজত্বে 60,000 কারখানা বন্ধ হয়ে গেছে, লোকে বেকার হয়ে গেছে, লোকে পড়াশোনা করতে বিদেশে যাচ্ছে, বাইরে যাচ্ছে, মানে রাজ্যে বাইরে যাচ্ছে, হুম। ফর একদিন জন্য হেলথের জন্য বাইরে বাইরে যাচ্ছে। যাচ্ছে। ঠিক। হেলথ, জব অ্যান্ড এডুকেশন, তিনটের জন্যই পশ্চিমবঙ্গের মানুষেরা বামফ্রন্টের আমলেই বাইরে যাচ্ছিল, হুম ঠিক আছে? হুম হুম তা সত্ত্বেও এই যে বিহেভিয়ারটা, তার সাথে কিন্তু মানে আমরা বুঝতে পারবো যে মমতা ব্যানার্জির 15 বছরের যেটা রাজত্ব আছে, যে ওনার যে গভর্নমেন্ট ছিল, আমরা একটা ক্লু পাবো যে হোয়াট কাইন্ড অফ বিহেভিয়ার প্রম্পটেড দিস কাইন্ড অফ থিং, যেটা আমরা একটুখানি অ্যানালাইজ করবো যে তাহলে 15 বছরে কি কি হয়েছে এবং কি হবে 2026-এ।
না, এইখানে একটা ব্যাপার আছে যে এই যে অ্যান্টি ইনকামবেন্সির ব্যাপারটা তুমি বললে, হুম। সিপিএম এর বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি ডেফিনেটলি ছিল, ছিল না তা নয়, ইনফ্যাক্ট অনেকদিন ধরেই ছিল। জ্যোতিবাবু 2000 সালেই চলে যাচ্ছিলেন তখন, মানে পাওয়ার থেকে। তার আগে নামিয়ে ওই বুদ্ধবাবুকে লাস্ট 6 মাসে মুখ্যমন্ত্রী করে বসিয়ে দিয়ে কোনোরকম জিতে গেছিল সিপিএম। তখনও মমতা দাঁড়িয়ে, এই যেরকম বিজেপির সাথে হয়েছিল আর কি 2021-এ, মমতা বলেছিল এবার না হলে নেভার, ঠিক আছে। তারপর 10 বছর পর নিজেই মুখ্যমন্ত্রী হয়ে গেছে অবশ্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই সময় দাঁড়িয়ে, মানে এই জিতে যাবে, এই তৃণমূল জিতে যাবে, এরকম একটা হাওয়া এসেছিল, যেটা বিজেপির সাথে 21-এ হয়েছিল। তখন যেটা হয়েছিল, অ্যান্টি ইনকামবেন্সি মারাত্মক হয়ে গেছিল, বাট সিম্পলি পুট, মানে সেন্টার থেকে সেই রকম সাপোর্ট পাইনি বোধহয় তৃণমূল। বা যেটা মেন ঝামেলা, সেটা হচ্ছে যে তোমার আহ, মানে সেই রকম অ্যান্টি ইনকামবেন্সি থাকা সত্ত্বেও আহ, মমতা ব্যানার্জিকে কেউ সিরিয়াস কন্টেন্ডার বা সেন্ট্রালি সাপোর্টেড একটা, মানে যদিও তৃণমূলের সাথে সেটিং ছিল, যে মানে বিজেপির যে সেটিংটা ছিল তৃণমূলের সাথে, সেইটার পরেও মানে কোথাও একটা দাঁড়িয়ে হয়তো অ্যান্টি ইনকামবেন্সিটাকে সিপিএম স্টে অফ করেছিল সেই সময় দাঁড়িয়ে, যেরকম ভাবে তৃণমূল স্টে অফ করেছে। মানে সিপিএম দাঁড়িয়ে 11-র আগে, মানে এগারো এগারোর আগে বলছি, 6-এর আগে যে ভোটটা ছিল 2001-এ, তার আগে বুদ্ধবাবুকে একটা মানবিক মুখ, একটু আলাদা টাইপের লোক, আর একটু ইয়াং লোক, যে একটু প্রো ইন্ডাস্ট্রি, একটু চাকরি দেবেন, এরকম টাইপের একটা লোককে তারা প্রজেক্ট করেছিল ইচ্ছে করে, যাতে এই লোকটা সেই অ্যান্টি ইনকামবেন্সিটাকে চেঞ্জ করে দেয়। এবং তার ফলও যেটা দাঁড়িয়েছিল 2006-তে সিপিএম হিস্টোরিক হাইতে ছিল, 2235টা সিট পেয়েছিল সিপিএম 2006-তে, যেটা সিপিএম একদম, এরপর একদম। কোন, এর আগেও পাইনি, পরেও পাইনি আই থিঙ্ক। তো পরে তো পাইনি, আগেও পাইনি। এবার সেখানে দাঁড়িয়ে বুদ্ধবাবুকে দিয়ে অ্যান্টি ইনকামবেন্সিটা স্টিভ অফ করেছিল। এবং কি ছিল যে, হ্যাঁ, ওদের যে মেন, মানে দুটো অ্যাকিলিস হিল যেটা সিপিএম এর ছিল, নো জবস, কোনো ডেভেলপমেন্ট নেই ইত্যাদি, এইটা বুদ্ধবাবু কিছুটা রেমেডি করার চেষ্টাও করেছিলেন ওনার নিও লিবারাল আইডিয়াস দিয়ে। তো কোথাও একটা দাঁড়িয়ে ওইটাকে স্টিভ অফ করেছিল। এখানে দাঁড়িয়ে তৃণমূলের অ্যাগেন্স্টে যে অ্যান্টি ইনকামবেন্সিটা উঠেছিল, ইভেন ইভেন ইন 2021, তৃণমূল জাস্ট দশ বছরেই সেই অ্যান্টি ইনকামবেন্সি, যেটা সিপিএম এর 20 বছর লেগেছিল, সিপিএম সেটা 10 বছরই করে ফেলেছে। কারণ অ্যাকচুয়ালি লোকে তো, মানে সিপিএম তো ঠিক মানে সংগঠিত দল নয়, এবং তাদের অনেক সমস্যাও আছে, নানান রকমের ক্রিমিনাল এলিমেন্টস, লুম্পেনাইজেশন, এইসব আছেই। তার ফলে একটা হয়ে গেছিল সেই হাওয়াটা, সেটাকে উনি স্টে অফ করেন মমতা ব্যানার্জি উইথ লক্ষ্মীর ভান্ডার। কিন্তু এটাই আমি বলছি যে ডেসপাইট অল দ্যাট, যেই সেন্টার থেকে ঠিক করা হয়, সেন্ট্রাল থেকে ঠিক করা হয় যে এবার বামফ্রন্ট যাচ্ছে, এবং আইরনিক্যালি সেইবার বামফ্রন্ট অ্যাকচুয়ালি কাজ করেছিল। 2006 থেকে 2011, যদি টাটা ফ্যাক্টরিটা বাদ দেওয়ার, আমাদের ওই সেলিম গ্রুপের ফ্যাক্টরিটা বাদ দাও নন্দীগ্রামে, তাহলেও সিপিএম চেষ্টা করেছিল বিশাল, মানে যে যে সেম সমস্যাগুলো তখন উঠেছিল, প্রচুর চেষ্টা করা সত্ত্বেও সেবারই কিন্তু হেরেছিল সিপিএম। হ্যাঁ, তো এবার মানে কোথাও একটা দাঁড়িয়ে, ইফ ইউ কম্পেয়ার দ্যাট উইথ দিস টাইম, যে তৃণমূল কিন্তু এবার সেই কাজও করেনি। মানে তুমি যদি ভাবো, মানে যেটা বুদ্ধবাবু একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করেছিলেন লাস্টে, যে একেবারে না টাটাকে আনবই, দিয়ে উনি হি ওয়াজ আনসাকসেসফুল। বাট এটাও তো ঠিক যে কোথাও একটা দাঁড়িয়ে টাটাকেও সাপোর্ট করার অনেক লোক ছিল সেই সময়, তাও ওটাকে ঘুরিয়ে পেঁচিয়ে মিডিয়া ন্যারেটিভ দিয়ে সিপিএম কে হারানো হয়েছিল। মিডিয়া ন্যারেটিভ, তারপর তোমার এই বুদ্ধিজীবীরা হঠাৎ করে বেঁচে উঠে রাস্তায় নেমে গেল। হ্যাঁ, সিপিএম 34 বছর ধরে লোক মেরেছে, হঠাৎ করে 2007-এ তারা জেগে উঠলো। তো এবার এই যে জিনিসগুলো হয়েছিল, তুমি যদি দেখো, তৃণমূলের কিন্তু মানে ফেভারে ওরকমও কিছু নেই। মানে তৃণমূল হ্যাজ ডান নাথিং নিউ, ইফ এনিথিং। এসএসসি স্ক্যামের ফাইনাল ভার্ডিক্টটা এসে গেছে এই 2024 ইলেকশনের পরে, লোকসভা ইলেকশনের পরে। যেটা আমি বলছি, তৃণমূলকে ফেলবে, মানে বাংলাদেশের থেকেও বড় ইস্যু, অভয়ের থেকেও বড় ইস্যু হচ্ছে এসএসসি স্ক্যাম। যে এসএসসি তে 22 থেকে 25 লাখ লোক ভোট, মানে দিতেন, মানে পরীক্ষা দিত, সেই এসএসসি তে এবার 5 লাখ লোকের মতো মানে লোকে পরীক্ষা দিয়েছে, ঠিক আছে। এবার সেই সেই জিনিসটার যে অ্যান্টি ইনকামবেন্সি যে হয়েছে, এবং তৃণমূলের প্রতি যে লোকের ভরসা, মানে কারা ভরসা করতে যায় না, কয়েকটা কিছু লোক তো করতো, সেই ভরসাটাও পুরো শেষ হয়ে গেছে অনেকেরই। এবং তুমি যদি ভাবা দিস পিপল আর জাস্ট জব সিকার্স, এই 20-22 লাখ লোক দিয়ে কি হয়, ঠিকই। কিন্তু এটাও ঠিক যে এই যে 20-22 লাখ লোক, 21-এ দাঁড়িয়েও এদের আশা ছিল যে অনেকের, অ্যাকচুয়ালি তোমাকে একটা জিনিস বুঝতে হবে, 21-এ দাঁড়িয়ে
আমার যে কনভারসেশন গুলো হতো লোকের সাথে, যেরকম মৈনাকদা অনেক প্রো টিএমসি লোকের সাথে কথা টথা বলে দেখছি, তো আমার সাথে এক গাদা লোকের কনভারসেশন হতো, সেখানে দাঁড়িয়ে অনেকে বলতো যে এই তো মানে বিজেপি কি করবে, আমরা তো আহ, যেটা যেটা ইয়ে আছে মানে এই যে চাকরি, আমরা পরীক্ষা দেব, পরীক্ষা দেওয়া মানে ওই ঢপের পরীক্ষা দিয়ে আমরা চাকরি পেয়ে যাবো, চাকরির আশাটা লোকের ছিল, সরকারি চাকরি, টিচারের চাকরি অনেকের মধ্যে ছিল, এবং কি করে পেতে হয় ওইটা মেথডটাও তৈরি ছিল, মানে এই জমিটা বেচবো, একটা জমি আছে গ্রামে, ওটা বেচে দিয়ে এই 10 লাখ টাকা এটা পাবো, কোনো নেতাকে দেবো, দিয়ে এসএসসি চাকরি বা গ্রুপ ডি গ্রুপ সি কিছু একটা পেয়ে যাবো, হয়ে গেল, মাই মাই লাইফ ইজ সেট। 2024 ইলেকশনের পরে, লোকসভা ইলেকশনের পরে কিন্তু সেটা ম্যাসিভলি চেঞ্জ হয়ে যায়। এখন আর সেই মানে এখন প্র্যাকটিক্যালি যারা যারা এটা করেছিলেন এবং তাদের আশেপাশের লোক এবং তাদের এক্সটেন্ডেড ফ্যামিলি সবাই কিন্তু ভয় আছে যে এটা কি করে মানে কি বলে কি করে এটাকে ফ্রুটফুল করবে। এই যে লোয়ার ক্লাস পিপল বলছো, এই লোয়ার মিডল ক্লাসের একটা লার্জ সেকশন কিন্তু এসএসসির জন্য বসেছিল, এবং তারা প্রচন্ড ভাবে তারা মর্মাহত, এবং তারা মানে তাদের অ্যাকচুয়ালি কি হয়েছিল, তারা জানতো যে সিস্টেম হচ্ছে টাকা দিয়ে চাকরি পাওয়া, তো তারা অনেকেই টাকা পয়সা দিয়েছে বা দেবে বলে ভাবছিল, এখন দিয়ে হয়ে যাব, মানে তাদের আশা ভরসা ছিল যে একদিন টিচার হব আমি, ঠিক আছে, মানে কেন হবে, ডেথ অফ অ্যাসপিরেশনস ওইসব আলাদা গল্প, বাট এইটা তো ছিল যে হব, একটা সিস্টেম ছিল। মমতা ব্যানার্জির আমলে সেই সিস্টেমটা ধ্বংস হয়ে গেছে পুরো, এবং এখানে বিজেপিকেও কোনো দোষ দিতে পারবে না। এবং সুপ্রিম কোর্টে 26,000 লোকের চাকরি গেছে, হ্যাঁ 32,000 লোকের চাকরি যদিও হাইকোর্ট অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডস বাঁচিয়েছে, আই ডোন্ট নো ওয়াই, মানে এরপর কেউ বলে আমি মার্ডার করেছি, তারপর আমার হিউম্যানিটেরিয়ান, আমার বউ বাচ্চা আছে বাড়িতে, আমার মা বাবা আছে বয়স্ক, তো আমাকে প্লিজ আপনি ছেড়ে দিন, হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে ছেড়ে দেবো মার্ডারদের। তো এবার এই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে 32,000 হাইকোর্টে বাঁচিয়েছে, কিন্তু সুপ্রিম কোর্টে বাঁচবে বলে আমার মানে মনে হয় না সেটা, বিকজ ক্রাইম একটা হয়েছে এবং সেটার প্রমাণও আছে। এবার সেইখানে দাঁড়িয়ে এসএসসি স্ক্যামের ফলে যে ট্রিমেন্ডাস অ্যান্টি ইনকামবেন্সিটা বিল্ড হয়েছে সেটা তোমরা দেখতে পাবে না, এবং সেই সব লোক হাটে বাজারে গিয়ে কতটা অ্যানাউন্স করবে সেটা আমার মনে হয় না ইনফ্যাক্ট। বাট ডেফিনেটলি বাঙালিদের যে অনগ্রসর শ্রেণী, যারা গরিব লোক, যারা মানে ইভেন লোয়ার কাস্টও তাদের মধ্যে অনেক মানুষ আছেন, যারা মেজরিটি বাই দেবে সমাজে, তারা কিন্তু এইটার ওপর দাঁড়িয়েছিলেন, মানে তাদের হোপস অ্যান্ড অ্যাসপিরেশন এর ওপর দাঁড়িয়েছিল, এটা কিন্তু শেষ। তো এইখানে দাঁড়িয়ে এবার অনেকে বলে এসআইআর এই মতুয়ারা বাদ চলে যাচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে, এইগুলো আমরা সবাই জানি এটা পশ্চিমবঙ্গ ছাড়া এই ড্রামাগুলো কোথাও হচ্ছে না, এবং এইগুলো জোর জবরদস্তি বিএলওরা কিছু গন্ডগোল করেছে, এবং যেই লোকে নতুন ভোটার আইডি গুলো পাবেন, মানে এসআইআর এর পর যে ভোটার আইডি গুলো আসবে মানুষের কাছে, এগুলো যখন আসবে সব ঠিক হয়ে যাবে, এগুলো এগুলো কোনো এগুলো সবাই জানে, এগুলো আমি আমি আজ পর্যন্ত আমাদের এত লোককে শুনলাম এসআইআর এর হয়েছে, ও সবাই মরে যাচ্ছে, সবাই লাইনে দাঁড়িয়ে সেই মরে যাচ্ছে, এগোচ্ছে, এইগুলো আমি কোথাও, এগুলো আর কোনো রাজ্যে হয়ও না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এগুলো যে নাটক সেটা অনেকেই জানেন, মানে মেজরিটি লোক জানে, এবং যারা নোটিশও পেয়েছে টুক করে গিয়ে তাদের ফর্ম, তাদের ডকুমেন্টস দিয়েছেন, দিয়ে ম্যাটার হ্যাজ বিন রিজলভড। তৃণমূল আর মিডিয়া অবভিয়াসলি এটা বাড়িয়ে ছাড়িয়ে দেখাচ্ছে, বাট এটাও মনে করো যে তখন যেটা তৃণমূলকে আরেকটা জিনিস মাইলেজ দিয়েছিল, বুদ্ধবাবু কাজ করা সত্ত্বেও যে মানে সিপিএম এর অনেকটা ক্ষতি করে দিয়েছিল, সেটা হচ্ছে 24 ঘন্টার মিডিয়া, 24 ঘন্টার নিউজ চ্যানেল যেগুলো ছিল, এবং মানে না মানে সবাই মৈনাকদাকে লক্ষ্মীর ভান্ডার পেয়েছে বলছে, আমি মানে আমি এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি মৈনাকদা জাস্ট আমি মৈনাকদা জাস্ট কনসার্নড দ্যাট মানে আবার ওই 21-এর ট্রমাটা, মানে আমি বুঝি মানে মানুষের মধ্যে একটা ট্রমা থাকেই স্বাভাবিক, তো আই আন্ডারস্ট্যান্ড। তবে তার মানে এই নয় যে উনি উনি ইয়ে করছে, উনি জাস্ট হি ইজ স্কেপটিক্যাল, স্বাভাবিক, সবাই স্কেপটিক্যাল হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এটাও মনে রাখতে হবে যে মানে সেটা কংগ্রেসের প্রতিও লোকে ছিল 2011-তে। হ্যাঁ মমতাকে ফেস করেছিল ঠিকই, বাট কংগ্রেস করবে কিনা, কংগ্রেসের সাথে তরমুজ সেটিং আছে সিপিএম এর, এ অনেক কথাবার্তা তখনও টুকটাক উঠেছিল। এবার ব্যাপারটা হচ্ছে যে এইবার যেটা ভাজপার যেটা মেন আমি বলবো হার্ডল, সেটা হচ্ছে কনভিন্সিং পিপল যে সেটিংটা আমরা করিনি লাস্ট বার। এবার
হ্যাঁ, এবার আস্তে আস্তে মৈনাকদা বলেছে এই অটোওয়ালা টোটোওয়ালা এরাই তো মেজরিটি। হাটে বাজারে যারা দোকান দেয় তারা সব তৃণমূল কর্মী। এই তৃণমূল কর্মী যদি ধরো 10 কোটি লোক হয় রাজ্যে, তো আমাদের মুসলমান আর তৃণমূল কর্মী মিলিয়ে মুসলমান ধরো 3.5 কোটি। সেখানে তোমার তৃণমূল কর্মী কটা লোক? 50 লাখ লোক হবে। সেটাও তো একটা থ্রেশহোল্ডের মধ্যে পড়ছে না। আর মোস্ট ইম্পর্টেন্টলি আমরা আরেকটা ফ্যাক্টর ইগনোর করে আছি, এটা হচ্ছে বাংলাদেশ দীপু দাস, অভয়া কাণ্ড, তারপর এগুলোরও কিছু প্রভাব পড়েছে। ইনফ্যাক্ট ভেরি ইন্টারেস্টিংলি বিজেপি আরবান এরিয়াজে খুব ভালো পারফর্ম করেছিল 2024-এ, যে কারণে এই যে আবাসনে দেওয়া, আবাসনে বুথ তৈরি করা, বড় বড় আবাসন যেগুলো আছে, মানে যেগুলো হাই রাইজ বিল্ডিং এর কম্পাউন্ড আছে ইত্যাদি, সে তার ভেতর বুথ তৈরি করার পারমিশন দিয়ে দিয়েছে ইলেকশন কমিশন, যেটা যেটা কিন্তু তোমার আগে ছিল না। দ্যাট ইজ আনাদার ফ্যাক্টর, কারণ আরবান ভোটটা অনেকটাই বিজেপির আন্ডারে কনসলিডেট হয়েছিল। সবাই সবসময় যে আরবান মানে সেই স্লামের লোকরা ভোট দিচ্ছে এবং তারা সবাই সবাই তৃণমূল থেকে লক্ষ্মীর ভান্ডার পায় এবং সবাই তৃণমূলের বিশাল সাপোর্টার, তা নয়। ইনফ্যাক্ট তাদের মধ্যেও সমস্যাটা কোথায় দাঁড়ায় জানো, মানে যেটা আমি বুঝতে পেরেছি এবার, যেটা হচ্ছে যে রিসোর্স খুব ফাইনাইট। যেহেতু চাকরি নেই, ডেভেলপমেন্ট নেই, মানে রিসোর্সেস যেটা অ্যাভেলেবল সবার জন্য সেটা কমে গেছে। সেই কারণে লোকের মধ্যে মানে অসন্তোষটাও বেড়েছে, মারাত্মক অসন্তোষ বেড়েছে। এবার মহিনাক দাদের মনে হতে পারে যে হ্যাঁ মানে সেটা তো 5 বছর আগেও ছিল। সেটাই বলছি, সেটা ক্রিটিক্যাল মাসে হয়তো পৌঁছায়নি, বিকজ লক্ষ্মীর ভান্ডার দিয়ে ওটা সাময়িকভাবে স্টে অফ করে দেওয়া হয়েছিল। বাট লক্ষ্মীর ভান্ডার তো অ্যামাউন্টও বাড়ায়নি, এবং অ্যামাউন্ট বাড়ালেও যে সেটা মারাত্মকভাবে মানে সেটার এফেক্ট পড়বে মানুষের মনে, সেটার একটা মানে ল অফ ডিমিনিশিং রিটার্নস আছে। নাহলে তৃণমূল তো 24-এ আরো বেশি ভোট পাওয়া ছিল। তৃণমূল কি করে 15 লাখ ভোট কমে গেল তৃণমূলের? এবং সাগর দিঘিতেও তৃণমূল কিন্তু 30,000 ভোটে হেরেছিল, এটা মুসলমান এলাকা। আমরা যদি ধরে নিই যে তৃণমূল মুসলিমদের ভোট পাবেই নো ম্যাটার হোয়াট, তাহলে সাগর দিঘিতে তৃণমূলকে 50,000 ভোটে জেতা উচিত ছিল। সেখানে 30,000 ভোটে হেরে গেছিল তৃণমূল সাগর দিঘিতে। তো এটাই বলছি, এবং বাংলাদেশ হ্যাজ চেঞ্জ সামথিং ফান্ডামেন্টাল। মানে 2024-এর আগে হাসিনা যখন পাওয়ারে ছিলেন বাংলাদেশে, তখন অব্দি ভারত সরকারের তরফ থেকে, মিডিয়ার তরফ থেকে বাংলাদেশের যে ইমেজটা আমাদের মনে ছিল, মানে আমাদের মনে ছিল না, তোমার আমার মনে হয়তো ছিল না, আমাদের দর্শক যারা আছেন তাদের মনে ছিল না, বাট অ্যাভারেজ বাঙালিদের মনে যে ইমেজটা ছিল, সেই ইমেজটা কিন্তু ধ্বংস হয়ে গেছে মানে বাংলাদেশ নিয়ে। এবং বেসিক থ্যাঙ্কস টু মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সেই যে মানে এরা মানে এই যে বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এটা কিন্তু বেসিক এস্টাবলিশড ফ্যাক্ট এখন। এককালে সেটা কিন্তু পুরোপুরি ছিল না অনেক হিন্দুদের মধ্যে, কারণ অনেকেই ঢাকায় যেত, অনেক কাজ ফাজ করতে যেত, অনেকে কাজ করতে যাওয়া মানে অফিসের কোনো কাজ ফাজে যেত হয়তো, এবং মানে ঢাকায় গিয়ে বিরিয়ানি খাওয়া, লোকের সাথে রক দেখা, জেমসের রক ফক গান শোনা, এইসব এইসব জিনিসগুলো সেগুলো আগে ছিল 24-এর আগে, কিন্তু এখন কিন্তু সেটা ডেফিনেটলি নেই। এই 1.5 বছরে কিন্তু মানুষের পারসেপশন রিগার্ডিং বাংলাদেশ মারাত্মকভাবে চেঞ্জ হয়ে গেছে, এবং বাংলাদেশের সাথে চেঞ্জ হয়েছে। এবার অনেকে বলে হ্যাঁ তো বাংলাদেশে চেঞ্জ হয়েছে তো আমাদের কি? এটা মনে রাখতে হবে যে একটা জেনারেশনাল যে ট্রমা গুলো ছিল পার্টিশনের, যে গল্পগুলো লোকে ভুলে গেছিল প্রায়, সেগুলো আবার জাগ্রত হয়ে যায় সেই সময় দাঁড়িয়ে। এবং এটাও মনে রাখতে হবে যে একটা ম্যাসিভ ইনফ্লাক্স অফ রিফিউজিস হয়েছিল মানে পুরো পার্টিশন পিরিয়ডের আগে পরে মিলিয়ে। সেই রিফিউজি পপুলেশন গুলোও কিন্তু এই দক্ষিণবঙ্গ এবং বর্ডার এলাকায় আশেপাশেই থাকতো। তাদের মধ্যে মানে যেখানে তৃণমূল অ্যাকচুয়ালি বেস্ট রেজাল্টটা করার কথা, সেইখানেও দাঁড়িয়ে কিন্তু তোমার মানে এই জিনিসগুলো, এই মতুয়া বেল্ট বলো বলো, এইগুলোতে কিন্তু মানে তোমার মানে ম্যাসিভ একটা চেঞ্জ আসছে মানুষের মধ্যে। হুম। আচ্ছা, তবে আচ্ছা, যেটা আমরা মানে একটু আলোচনা করে নিই, কারণ এটা বিশেষ। আপনার এই যে নর্থ বেঙ্গল মতুয়া বেল্ট অ্যান্ড জঙ্গলমহল যেটা আপনি বললেন, রাঢ়- রাঢ়বঙ্গ, হ্যাঁ। তো আপনার ওই মানে নর্থ বেঙ্গল মতুয়া অ্যান্ড জঙ্গলমহল, এখানে তো একটা দেখছি যে একটা বিজেপি ভোট হয়েছে কনসলিডেট,
খুব ভালো নাম্বার নাম্বার রয়েছে। নর্থ বেঙ্গলে ডেফিনেটলি, নর্থ বেঙ্গল তো হ্যাঁ, শিওর। নর্থ বেঙ্গল তো ছিলই। নর্থ বেঙ্গল তো মানে বিজেপির হয়ে অনেক অনেক মানে এখন না, আগে থেকে ভোট আরো করে বেশি আসছে। হয়েছে, এবার আরো বেশি হয়ে গেছে, যেহেতু নর্থ ট্র্যাডিশনাল বেঙ্গলেও একটা পপুলেশন আর মানে যেহেতু আন্ডার ডেভেলপমেন্ট, মানে এবার কোনো ডেভেলপমেন্ট কিছুই তো হয় না নর্থ হ্যাঁ, বেঙ্গলে। হ্যাঁ। তো সেই মানে ক্ষোভগুলো আরো এগিয়ে গেছে। যখন বিজেপি ছিল না তখনও কিন্তু বিজেপি মানে যশবন্ত সিনহা নর্থ বেঙ্গল থেকে মন্ত্রী মানে সিট জিতে মন্ত্রী হয়েছিল। আমার মনে আছে। হুম, ত- ইয়েস, যখন ইয়েস। যখন যখন বিজেপি মানে ছিল না অস্তিত্ব আপনার ইয়েতে হ্যাঁ, পশ্চিমবঙ্গে, হ্যাঁ, হ্যাঁ। সেই হিসেবে না, সেই হিসেবে তখনও দেখো ওই গোর্খা ভোট টোট এইসব তো ছিল, বাট আই এম সেইং এবার নর্থ হুম বেঙ্গলের যে পার্টি, মানে যদি বলো যে লোকাল হুম ইস্যুস এর উপর তো নর্থ বেঙ্গলে পার্টি হয়েছে চিরকাল, কামতাপুরি ভোট হুম টোট হুম ইয়ে হুম অনেক হুম কিছু হুম। হয়েছে, গোর্খা ভোট আছে, রাজবংশী রাজবংশী কুচবিহারের রাজবংশী রাজবংশী ভোট আছে। তো এই ভোটগুলো কিন্তু সবই এখন বিজেপির, মানে মুসলিম ছাড়া তুমি যদি ধরো নর্থ বেঙ্গলের একটা ম্যাসিভ ভোট বিজেপির সাথে। ইন্টারেস্টিংলি মৌসাম হুম নূর কিন্তু দুদিন আগে কংগ্রেস জয়েন করেছে আবার। মৌসাম নূরের রাজ্যসভার এমপি তৃণমূলের ছিল, সে কংগ্রেসে জয়েন করেছে। ওয়াই ওয়াই ডু থিঙ্ক ও কংগ্রেস জয়েন করেছে? ও বিজেপিতে যাবে না, ও মুসলিম নেত্রী, বাট ও কংগ্রেস কেন জয়েন করলো? মানে ও তৃণমূলে বসে রাজ্যসভার এমপি, মানে তো সে 6 বছর ধরে কোনো কাজ নেই তার, বসে বসে আনন্দ। তা সে কেন সাডেনলি কংগ্রেসের হয়ে কংগ্রেসে জয়েন করে গেল আউট অফ নোওয়্যার? কারণ নর্থ বেঙ্গলে মুসলিমদের মধ্যেও একটা ইয়েছে, এটা সাগর দিঘিতে হয়েছিল। তো সপা অপা সপা গপা, কিন্তু মধ্যবিত্ত লোকের সে দেখা যাক, দেখা যাক। আহ, ইয়ে, যে যাই হোক, নর্থ বেঙ্গলের হুম যে ভোটটা ইনক্লুডিং মুসলিম ভোট, সেটা কিন্তু অনেকটাই তৃণমূলের এগেনস্টে গেছে। এটা আমাদের আহ, দেখতে হবে। এবার এবার সাগরদিঘি ওয়াজ দেয়ার, সাগরদিঘি মডেল ওয়াজ দেয়ার, যদিও বাইরন বিশ্বাস লাস্ট মিনিটে তৃণমূল জয়েন করে নেয়। বাট সেটাই বলছি যে তাও একটা ডেফিনিটিভ একটা অ্যান্টি ইনকামবেন্সি আছে ইভেন আমং মুসলিমস, যেটা আই ওয়ান্ট কাউন্টার ইট। মানে 26 আমি বলছি না মুসলিমরা সব ঘুরে গিয়ে বিজেপিকে দিয়ে দেবে, ওরকম কিছুই হবে না। বাট ডেফিনেটলি এটা হতেই পারে যে তারা যদি ইঙ্গিত পায় যে চেঞ্জ আসতে পারে, দে উইল ডেফিনেটলি ভোট ফর কংগ্রেস অ্যান্ড আদার পার্টিজ। মানে তোমার হুমায়ুন কবিরকে দেবে বলে আমার অতটা ভরসা নেই, বাট আই থিঙ্ক কংগ্রেসকে দিলেও দিতে পারে মালদাতে। এবং মালদাতে ইটস প্রবলি আ থ্রি প্রং ফাইট আর কি, বিটুইন বিজেপি, কংগ্রেস অ্যান্ড তোমার ইয়ে আচ্ছা, আহ, এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট আছে, যেটা মানে আমরা যেটা একটুখানি দেখি ব্যাপার স্যাপার, যে এখানে লেখা আছে যে হুম, সিনারিও এন্ড সিনারিও বি। হুম, এখানে হুম, দেখছি যে সিনারিও বিতে দেখাচ্ছে যে বিজেপি উইন্স। তো মানে সাংগঠনিক যেটা আছে ভোটটা আছে, একটা আপনার হুম, যেটা আছে ইনস্টিটিউশন, সেখানে কিন্তু মানে 5% ভোট যদি সুইং হয়, হিন্দুদের যদি ভোট সুইং হয় 5%, তাহলে কিন্তু হুম, অনেকটা সিটের নাম্বারসের ডিফারেন্স চলে আসে। কারণ বিশাল। মানে নির্বাচনের ক্ষেত্রে ভোট শেয়ারটা হচ্ছে ক্রিটিক্যাল নাম্বার। হুম, হুম, মানে হুম। সিট শেয়ার সবসময় কিন্তু রিয়েল নাম্বারটাকে মানে রিয়েল সাপোর্টটাকে এক্সপ্রেস করে না। তো সবসময় এবং তার আপনার একটা আরেকটা গল্প আছে। তুমি যদি হুম ভোট শেয়ারের, লোকে বলে ভোট শেয়ারটা সবসময় ম্যাটার করে না, বাট ইট ডাজ। কেন হচ্ছে যে প্রচুর সিট এরকম ছিল 2024 এবং 2021 ইলেকশন নিল, পার্টিকুলারলি 24 ইলেকশন নিলে, যেখানে তৃণমূল আর বিজেপির মধ্যে ডিফারেন্সটা হয়তো 5,000 10,000 ভোটেরও কম। ঠিক আছে? হুম সেখানে দাঁড়িয়ে একটা আপসার্জ অফ ইভেন 1%, 1-2%, তার মানে ওই অনেক সিট, মানে 30 থেকে 40টা সিট এই কারণেই চলে আসতে পারে, যার জাস্ট 5,000 লোক নিজেদের মাইন্ড চেঞ্জ করে ফেললো একটা বিধানসভা ক্ষেত্রে, হুম যেটা হুম লোকসভায় অতটা রিফ্লেক্টেড হয় না, বাই দ্য ওয়ে। একদম, একদম। মানে লোকসভার যে নির্বাচন হয় আর যেটা অ্যাসেম্বলি বা রাজ্যের নির্বাচন হয়, ওখানে কিন্তু ভোটিং প্যাটার্ন যেহেতু মানে সংখ্যা কম মানুষের। একটা লোকসভায় যেরকম সংখ্যা হয়, সে সংখ্যা তো আপনার একটা অ্যাসেম্বলির কনস্টিটিউশন হয় না। তো সেক্ষেত্রে ইট হ্যাজ ডিফারেন্ট ডাইমেনশনস। যেটা যেভাবে হুম, সেভাবে দেখা মানে উচিত নয় জেনারেলি, কারণ ওটা হবে না। হুম। এবার শেষ আমাদের একটা জিনিসপত্র আছে, সেটা আমি দেখিয়ে দিই। সেটা হচ্ছে তো এই যে আপনি বললেন যে হিন্দু প্রসিকিউশন ইন বাংলাদেশ একটা খুব ইম্পর্টেন্ট, যেখানে বিজেপি অ্যাডভান্টেজ হোল্ড করছে 88%।
হুম আর আপনার ইনস্টিটিউশনাল ডিকে আমি যদি বাংলায় দেখাই তাহলে হিন্দু নিপীড়ন ফ্যাক্টর, আর এটা হচ্ছে প্রতিষ্ঠানিক অবক্ষয়। হুম সেটিংটা ছেড়ে দিন, সেটিংটা নিয়ে তো সেটিংতে অনেক জল্পনা কল্পনা আছে, বাট স্টিল এই দুটো খুব বড় ফ্যাক্টর কি আপনার মনে মনে হচ্ছে যে হিন্দু নিপীড়ন আর এই যে প্রাতিষ্ঠানিক অবক্ষয়, যে আরজি কর, এসএসসি, এটা একটা হ্যাঁ হ্যাঁ সিম্বল huge, huge. মনে হয়? মানুষের মানে ফেথ ইন ইনস্টিটিউশন, আমি জানি না পশ্চিমবঙ্গের মানুষের ফেথ ইন ইনস্টিটিউশন ছিল কেন। তো আমার তো ছিল না কোনোদিন, বাট তোমারও ছিল না, বাট হ্যাঁ একটা সেকশনে ছিল, সেটা একেবারে ভেঙে পড়েছে, মানে সেটার মানে কোনো রিকভারির চান্স নেই আর কি। এবং হিন্দু বুঝলাম। নিপীড়নের একটা ডেফিনিট, মানে তোমাকে এটা বলছি, হিন্দু নিপীড়ন নিয়ে লোকে কাঁদছে রাস্তায় লাফালাফি করছে সেরকম নয়, বাট তুমি এটা ভুলে গেলে চলবে না যে নাও ইটস আ বেসিক ফ্যাক্ট অফ লাইফ। মানে এবার তুমি বলতে পারো হ্যাঁ বেসিক ফ্যাক্ট অফ লাইফ হচ্ছে তো মানুষের এই রাগগুলো, এই যে যখন ধরো এলাকায় এলাকায় যায় কিছু এলাকায়, মানে যেটা শ্যামাপ্রসাদ মুখার্জি বলতেন যে এক দেশ মে দো নিশান দো বিধান দো আহ, মানে একই আলাদা ল, আলাদা ফ্ল্যাগ, আলাদা ইয়ে চলবে না, রুল চলবে না। তো মানে যেটা পশ্চিমবঙ্গে চলে, মানে মুসলিম এলাকায় আলাদা নিয়ম চলে, হিন্দু এলাকায় আলাদা নিয়ম চলে, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু মানুষ দেখতে পাচ্ছে নিজের চোখে, যে কারণে মমতা দেখলো যে আরবান ভোটটা চলে যাচ্ছে, যে কারণেও একটা নাটক করলো 2024-এর পর, সব স্লাম ডেমলিশ করে দেবো, এই করে দেবো, সে করে দেবো, সেগুলো আলটিমেটলি ও কিছু করেনি আর কি। মানে সেই ঘুরে ফিরে মুসলিম ইয়েরা সবাই স্টল দিয়ে বসে আছে রাস্তা জুড়ে, এবং লোকে যেতে যেতে খিস্তিও মারতে মারতে যায়, মানে লোকে ওই মানে যেই রাস্তাটা আটকে যায় মুসলিমদের দোকানের জন্য, তখন লোকে গালাগালিটা করে ঠিকই, এবং সেইগুলোর একটা ছুপা প্রভাব কিন্তু আছে, যেটা তোমরা সুমন চট্টোপাধ্যায় বা এর ইয়েতেও দেখতে পাবে, যে তারাও কিন্তু দুধেল গাই নিয়ে কথা বলছে, দুধেল গাইয়ের ফ্যাক্টরটা কিন্তু আছে ডেফিনেটলি, এবং ওটা আরো বেড়েছে, ওটা কমেনি, পার্টিকুলারলি আফটার বাংলাদেশ দীপু দাস, বেড়েছে কমেনি কোনোটাই। হুম আচ্ছা, শেষ করে আমরা তারপর অডিয়েন্স কিছু প্রশ্ন নেব। তো এই যে আপনার আরেকটা পরিসংখ্যান দেখছেন, এটা হচ্ছে যে আপনার নিরাপত্তার অগ্রাধিকার, আর যেটা হচ্ছে একটা যে আস্থা হারানো এসএসসি কেলেঙ্কারি। আপনি বললেন যে এসএসসি কেলেঙ্কারি একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত বাঙালি পরিবারের জন্য। হ্যাঁ, কারণ টিচারের চাকরি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো চাকরি। ইভেন নাসাতে গিয়েও এমন সুখ হয় না যেটা টিচার হয়ে হয়। তো সেজন্য সবাই এটা করতে চায়। আহ, আমরা এবার একটু প্রশ্ন নিয়ে নেব। অনেকগুলো প্রশ্ন এসছে, কিছু প্রশ্ন আমি নিজে পড়ে শোনাবো, কিছু প্রশ্ন ডাইরেক্টলি পড়ে শোনানো যাবে না। তো একটা যেটা ব্যাপার আছে সেটা হচ্ছে রেট্রো একটা প্রশ্ন জিজ্ঞেস করেছে যে আহ, এত তো কেলেঙ্কারি হয়েছে, এত তো আপনার করাপশন হয়েছে, সেক্ষেত্রে আমরা দেখছি যে মানে বড় নেতা তাদেরকে ধরা হচ্ছে এবং জেলে পড়া হচ্ছে না। এবং তার কারণ রয়েছে যে যেহেতু সেটা করলে হয়তো সিম্পাথি ভোট পেয়ে যাবে বড় নেতারা, না করলে সেটিং তত্ত্ব আসবে। তো এইটাকে কিভাবে বিজেপি মানে খণ্ডন করবে, মানে কিভাবে এটাকে এই চক্রব্যূহকে ভেদ করবে? ও, আচ্ছা, হ্যাঁ স্ক্রিনে, আপনি কি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, না না আমি এসে গেছি আবার। তো যেটা বলছিলাম যে এই সেটিং এর তত্ত্বটা এখান থেকে এসছে, যে এত ক্রাইম করছে কেউ জেলে যাচ্ছে না এটসেট্রা। জেলে হুম। গেলেও যে বিশাল লাভ হয়েছে তা নয়, মানে এটা আমি রিপিটেডলি অনেকবার বলেছি, তোমাকেও বলেছি, সিএসকে কেও বলেছি, যে ধরো তুমি অনুব্রত মন্ডল তো ছোট নেতা নয়, মানে ও তো আর পাড়ার ব্লকের নেতা নয়। অনুব্রত মন্ডল প্র্যাকটিক্যালি এরা তৃণমূলের খুব বড় ফেস ছিলেন, সে জেলে গেল, তাতে কি হলো? বীরভূমে কি তৃণমূলের ভোট বিশাল ম্যাসিভলি কমে গেল? তা নয়। তাহলে তোমরা বলে ও তাহলে কি হবে, মানে তাহলে তো তার মানে একই জিনিস দাঁড়ালো যে মানুষকে এফেক্ট করে না। সেটা নয়। আগেন আমি বলছি 2024-এর পর অনেকগুলো ফ্যাক্টর ঘটেছে, যেটা এই জিনিসটাকে, এই যে 3-4% ডিফারেন্স প্লাস তোমার মানে যেই মানে এই অ্যান্টি ইনকামবেন্সিটা সলিডিফাই হচ্ছে, এই ফ্যাক্টর গুলোকে আহ, তোমার ইয়ে করছে যে মানে কোথাও একটা দাঁড়িয়ে সেই ভোটটাকে কনসলিডেট করছে अगेंस्ट টিএমসি। সেই সেই জায়গাটা কিন্তু খুবই মানে অনেকটা স্ট্রং হয়েছে আগের তুলনায়। এবং সেটা এইটা এই কারণেই হয়েছে কারণ দিজ আর মোস্টলি আইডিওলজিক্যাল ফ্যাক্টরস অ্যান্ড ল অফ ডিমিনিশিং রিটার্নস।
মানে এককালে তৃণমূল করে বা তৃণমূলকে সমর্থন করে যে বেনিফিট গুলো পাওয়া যেত, সেই বেনিফিট গুলো মানুষের ইনফ্লেশনের যুগে আর তো সেই একই 1,000 টাকায় তোমাকে ধরো আমি 10 বছর আগে 1,000 টাকা দিতাম, তাতে তোমার তোমার তো এখন তাতে খুব একটা লাভ হবে না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ধরো 1,000 টাকাটা তো এক্সপেক্টেড, এরপর কি, মানে আর তো নতুন কিছু দিতে পারছো না তুমি। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে এই যে তার ওপরেও আমি দেখছি যে 1,000 টাকা তো আমি পাচ্ছি, বাট এই হিন্দু মানে এরা থাকলে তো আমি একদিন আমার ঘর চালা যেতে হবে, জাস্ট লাইক বাংলাদেশি হিন্দুস। তো এই ফ্যাক্টর গুলো অনেকটা আছে। এবার সেখানে দাঁড়িয়ে মৈনাকদা এটা বলছেন যে হ্যাঁ, মানে মৈনাকদা আবার দিয়েছে সাউথ কলকাতাতে জিতবে, এটুকুনি বলতে পারি। হ্যাঁ, সাউথ কলকাতা ইজ দ্য বেস অফ টিএমসি, বাট সাউথ কলকাতাকে যে কারণে সিপিএম আবার কতটা সাউথ কলকাতা বিশাল জিততো তা নয়। মানে মানে যেটা আরবান বেস, সেটা যে শুধু সাউথ কলকাতা তা নয়, বর্ধমান আছে, শিলিগুড়ি আছে, তোমার মেদিনীপুর আছে, অনেকগুলো টাউন আছে, ছোট ছোট টাউন আছে তার মধ্যে। কলকাতা এক্সটেন্ডেড কলকাতা হয়ে গেছে নর্থ থেকে ছাড়িয়ে। নর্থ কলকাতা অ্যাকচুয়ালি খুব ভালো রেজাল্ট করেছিল বিজেপি আগের বার। এবার হেরে গেছিল কিরকম ভাবে, ওনার জল মেশানো হয়েছিল বলে, সেটা সেটা আলাদা গল্প। তো এসআইআর করে কিন্তু অনেকগুলো সেই জায়গায় বাদও চলে গেছে ভোট। মানে অনেকগুলো বিধানসভা সিট আছে যেখানে জাস্ট ফার্স্ট ফেজ অফ এসআইআর এ তোমার মানে 40-50 হাজার ভোট কেটে বেরিয়ে গেছে। এবং মানে এরকমও হয়েছে এক একটা বিধানসভাতে। এবং অনেকগুলো এগুলো সাউথ কলকাতা এবং এইসব অঞ্চলে আছে। বেহালা টেহালা তুমি যদি দেখো তাহলে শুধু তো ওই দিয়ে ভোট হয় না, বাট লাইক আই সেড, এগুলো তাও বেনিফিশিয়ারি ক্লাস এবং তৃণমূলের একেবারে বড় লিডারশিপ যারা আছে তাদের সাথে কানেক্টেড বলে এই ভোটগুলো আছে। বাট দ্য সেম ক্যানট বি সেড অফ মেজরিটি সিটস ইন ওয়েস্ট বেঙ্গল। তুমি যেটা দক্ষিণ কলকাতা বেহালায় যে অ্যাডভান্টেজ পাচ্ছ তুমি তৃণমূল করে, সেই অ্যাডভান্টেজটা তুমি রাঢ়বঙ্গে পাচ্ছ না। তুমি উত্তর দিনাজপুর, কুচবিহার, তোমার মানে কি বলে আলিপুর দুয়ার, তারপর মানে ওই জায়গাগুলো, মানে ধরো তোমার মানে সেন্ট্রাল বেল্টেও, মানে মতুয়া হয়েও তুমি সেই বেনিফিট গুলো পাবে না অনেক কিছু। তার সাইড এফেক্ট কিছু আছে যেটা তোমার হয়তো বেহালায় দেখতে পাবো না। বেহালায় হয়তো তৃণমূল বিশাল জিতবে, বাট আমার তো সেটাও মনে হয় যে অতটা জিতবে না। বাংলাদেশ ফ্যাক্টর ডেফিনেটলি হ্যাজ পেনেট্রেটেড আরবান মাইন্ডসেটস। এবার সেটা দেখতে হবে যে কতটা, মানে হতে পারে তৃণমূল জিতবে, বাট মার্জিন গুলো তখন স্টাডি করা যেতে পারে যে কখন। বাট আই বিলিভ যে যে বেসিক যে একটা থ্রেশহোল্ড ছিল যেখানে বিজেপিকে ক্রস করলে জেতার জায়গা ছিল, সেটা অন্যান্য ডিস্ট্রিক্টে ডেফিনেটলি খুব ভালো। দক্ষিণ কলকাতা দিয়ে সবসময় বিচার করাটা ঠিক নয়। আফটার অল দক্ষিণ কলকাতায় তৃণমূল সত্যি মানে কাজ যেটাকে বলে, অ্যাকচুয়ালি কাজ তো করে না, ওটাকে বলে যাই হোক কম্পিটিটিভ কারাপশন আর কি এক প্রকারের। বাট সেটার অনেক বেনিফিশিয়ারি ক্লাস তৈরি। কিন্তু আমাকে আবার সিএসকে খবর দিয়েছে অনেক জায়গায় সেটাও ইজ নট দ্য কেস। মানে দক্ষিণ কলকাতায় যে খুব ইজিলি তৃণমূল জিতবে তা নয় আর কি। যাক, আমি আর দুটো প্রশ্ন নিয়ে নিই, তোমার গলাটা আসছে না। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, অসুবিধা নেই, চাপ নেই, আমাদের প্রশ্ন নেই, মানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে, এটা হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা হচ্ছে যে মানে পশ্চিমবঙ্গে বাঙালি একটা বাংলার প্রতি টান আছে। তো সেক্ষেত্রে আমরা দেখি যে তামিলনাড়ুতেও আহ, যোগী আদিত্যনাথ গিয়ে ভাষণ দেন তামিলনাড়ুতে। হুম। তো এবং পশ্চিমবঙ্গে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে অনলি বাঙালি ছাড়া কেউ চলবে না। তো সেক্ষেত্রে কি যোগী আদিত্যনাথ বা এরা কি এখানে এসে ক্যাম্পেইন করবেন? এটা মানে ক্যাম্পেইন করবেন, যোগী একটা প্রশ্ন। আদিত্যনাথের আর আপিলটা, হুম, হ্যাঁ সরি, বলুন বলুন। যোগী আদিত্যনাথের আপিলটা কিন্তু নাথ সম্প্রদায়ের লোকের মধ্যে থাকলেও থাকতে পারে, যেটা বাঙালি অনেকেই নাথ সম্প্রদায়ের লোক। তো তাদের মধ্যে একটা আপিল থাকলেও থাকতে পারে এবং কিছু কিছু বেল্টসে থাকে আর কি। তবে আমার আমার মতে ওনাকে নামানোর চেয়েও মানে এটা এবার বিজেপি এটা একটা ভালো কাজ করেছে যে মেনলি শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু এদের উপরই ফোকাসটা বেশি রেখেছে কম্পেয়ার টু এই দিল্লি থেকে নেতা আনা রিপিটেডলি। এইটা যত না করেছে, তুমি পোস্টারেও দেখবে প্রচুর শুভেন্দু অধিকারী আর মানে শ্রমিক ভট্টাচার্যের ছবি টবি বেশি, যেটা কিন্তু হুম, আগের বার হ্যাঁ, ছিল না। একদম। নরেন্দ্র মোদীর ছবি ছিল। তাতে আমার কি, মানে নরেন্দ্র মোদী তো প্রধানমন্ত্রী, তো হুম, উনি তো আর মুখ্যমন্ত্রী হবেন না পশ্চিমবঙ্গের, তো সেটা একটা ব্যাপার আর কি। বুঝলাম। মানে সেক্ষেত্রে বিজেপি মানে শিখে ব্যাপারটা করেছে। যেমন ধরে নিন, আপনার ইভেন কর্ণাটকাতে বা আন্ধ্রপ্রদেশে বা তামিলনাড়ুতে যেমন যোগী আদিত্যনাথেরকে ডাকা হয়। মানে লোকেরা চায় যে তুমি এসে বলো। মানে সেটা একটা খুব অদ্ভুত ব্যাপার যে তামিলনাড়ুর লোকেরা চাইছে যে যোগী আদিত্যনাথ এসে আমাদের ভাষণ দিক। কিন্তু বাংলার ঠিক লোক ঠিক। চায় না। তো সেটা একটা
একটা আলাদা প্রশ্ন না, না, যেটা নিয়ে সেটাও পরে একটা আলোচনা হবে। ফ্যাক্টর এবং সার্টেন সেকশনস এবং মানে ওইটা, তবে ওটা ডিসাইসিভ ফ্যাক্টর নয়। ওটা একটা অ্যাডিশনাল বলতে পারো। ওতে বিশাল 1% 2% ভোট বেড়ে যাবে তা নয়। অলরেডি যা হওয়ার, পিপল হ্যাভ মেড আপ দেয়ার মাইন্ডস, দ্যাট ইজ দ্য মেইন থিং। মানে এবার আমি এবার হুম, মানে আমাদের ডিফারেন্স উইথ মঈনাকদা বা এরা যারা মানে যারা স্কেপটিক আর কি। মঈনাকদা তো হুম, তৃণমূলের হুম, লোক নয়, মঈনাকদা ইজ জাস্ট আ হুম, স্কেপটিক। এবার মঈনাকদা যেটা বলছেন সেটার সাথে আমার একটাই ডিফারেন্স হচ্ছে যে কোথাও একটা দাঁড়িয়ে মৈনাকদা সেই লোকগুলোকে খুঁজে পাচ্ছেন না যারা হচ্ছে মানে একেবারে কট্টরভাবে তৃণমূলের বিরুদ্ধে চলে গেছে। আমার মতে আমি কিছু লোক পেয়েছি যারা মানে আমার হয়তো আমার সার্কেল, এবার বলবে লোকে ইকো চেম্বার, দ্যাটস নট অলওয়েজ ট্রু। আমি মানে যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ এবং এইগুলো ইস্যুগুলো লেফটের সার্কেলসও অনেকটা পেনেট্রেট করেছে। যেটা মানে লেফট যখন একটা কিছু ঠিক করে তখন তো সেটা লেজিটিমেসি পেয়ে যায়। তো মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অ্যাটলিস্ট। তো সেক্ষেত্রে হুম, লেফটের লোকরাও যখন বাংলাদেশ নিয়ে কথা বলছে তখন একটা বুঝতেই হবে যে ডেফিনেটলি বাংলাদেশ ইজ ডেফিনেটলি অ্যান ইস্যু। এইবার 24-এর পর এটাই আমি মৈনাকদার সাথে ডিফার করব যে বাংলাদেশ ওয়াজ অলওয়েজ অ্যান ইস্যু, বাট আমাদের মতো লোক যারা বাংলাদেশ নিয়ে খোঁজ খবর রাখে তারা, বাট নট অলওয়েজ। মানে এখন এইবার যে ইস্যুটা সেটা অনেক বেশি মারাত্মক আর কি লোকসভার পরে। একটা হ্যাঁ, একটা এটাই কোয়েশ্চেন লাস্ট। শেষ। এটাই শেষ প্রশ্ন। এটাই শেষ প্রশ্ন। সেটা হচ্ছে হ্যাঁ, যে হ্যাঁ। যে আপনি উত্তর দিচ্ছিলেন যে হুম, এটা হুম। কি মানে মানে হিন্দু ভোটের পরে কমিউনিস্ট, কংগ্রেসি বা ধরুন যারা একটু লিবারেল ব্যাপার তাদেরকেও কি এফেক্ট করেছে এই ভায়োলেন্স অন হিন্দুত্ব বাংলাদেশ? না দেখো, লিব্রান্ডুর সংখ্যা যে মানে সিপিএম করছে মানে সে লিব্রান্ডু তার কোনো মানে নেই। সিপিএম লোকে হুম, অনেকে কাস্ট হিসেবেও করে, মানে মানে সিপিএম ইজ লাইক আ কাস্ট। এখানে পশ্চিমবঙ্গে তো কাস্ট বেস্ট পার্টি নেই, বাট মানে পার্টি ইজ আ কাস্ট কাইন্ড অফ। তো সেখানে দাঁড়িয়ে কংগ্রেস সিপিএম যারা করতো অনেকেই কিন্তু, যেহেতু বাংলাদেশের ইস্যুটা আমি বারবার বলছি 24-এর আগে হাসিনা যেহেতু ছিল, গভর্নমেন্ট অফ হুম, ইন্ডিয়া, ন্যাশনাল মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া কম দেখাতো যে অত্যাচারগুলো হতো, সেগুলো আমাদের মতো কিছু বোকা লোক জানতো আর কি, যারা হিন্দুদেরকে নিয়ে ভাবনা চিন্তা করে। আমরা তো বোকা, আমাদেরকেও পাত্তা দিত না। বাট 24-এর পরে ইট বিকেম আ মোর ভাইরাল ট্রেন্ড যে হ্যাঁ সত্যি বাংলাদেশের উপর, বাংলাদেশে রিপিটেডলি এরকম ঘটনা ঘটছে এবং সেখানে মানে এইবার দীপু দাসের কাণ্ডটা ফর এক্সাম্পল, মানে ইভেন ধ্রুবরাটি হ্যাড টু মেক আ ভিডিও অ্যাবাউট ইট। মানে এটা এতটাই ইয়ে ছিল, ধ্রুবরাটি আগে কোনো পাপের জন্য বাংলাদেশ নিয়ে ভিডিও বানায়নি। সেও দীপু দাসকে নিয়ে ভিডিও বানাতে বাধ্য হয়েছে, যেহেতু সবাই জিজ্ঞেস করছে কোথায় দীপু দাস, কই দীপু দাস কই, হুম, এরকম। তো এইটা ডেফিনেটলি দু চারটে ফ্যাক্টর, মানে এই বাংলাদেশের ব্যাপারটা এবং পরবর্তীকালে মানে যেহেতু মানে মমতা ব্যানার্জি যে কারণে মন্দির বানাতে বাধ্য হচ্ছে। মমতা হঠাৎ করে মন্দির বানাচ্ছে কেন? মমতা তো এত বছর মন্দির বানায়নি। তো এই ফ্যাক্টর গুলো তো ভাবতে হবে। মমতা ব্যানার্জির কাছে ডেফিনেটলি তোমার আমার থেকে বেশি ইনফরমেশন আছে হিন্দু ভোট নিয়ে, রাইট? মমতা ব্যানার্জি যদি দেখতো হিন্দু ভোট বিশাল কনসেন্ট্রেট হচ্ছে 21-এর আগে, তাহলে উনি 10টা মন্দির তখনই বানিয়ে দিতেন। উনি হঠাৎ করে 2024-এর পর কেন হিন্দু মন্দির বানানো শুরু করলেন একটার পর একটা মন্দির বা হোয়াট এভার কালচারাল সেন্টার বা যাই বলি? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিশ্চয়ই কিছু ইনফরমেশন আছে, তবেই উনি মন্দিরটা বানাচ্ছেন যে আমিও হিন্দু, এই হুম, আমাকে ফেলে দিও না। হ্যাঁ। তো এইটা ডেফিনেটলি একটা ফ্যাক্টর। নাহলে উনি মন্দির বানাবেন কেন? ওনার তো রাজ্যে টাকাই নেই। আর মন্দিরটা হুম, তো স্কিম নয়। যাই হোক, মানে এটা আমার বলার ছিল, মন্দিরের ইস্যুটা ইজ ওয়ান হিউজ মানে পয়েন্টার যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছেন যে হিন্দু ভোট অনেকটাই স্লিপ করছে। নাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি কালমা পড়েন রাস্তায় দাঁড়িয়ে, উনি তো আর মানে হিন্দু মন্দির বানানোর এত বছর ভাবেননি কেন? যেরকম পুরোহিত ভাতাটা দিয়েছিল 21-এ, হুম। 21-এর আগে পুরোহিত ভাতা দিয়েছিল, এবার মানে মন্দির মন্দির মানে মন্দির দিয়ে সবসময় হবে তার কোনো মানে নেই। ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে ঠিক আছে। কেটে পড়ি এবার। হ্যাঁ, আমি বাকি প্রশ্ন আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওকে। এখানে একটা প্রশ্ন এসছে নিয়নের। If BJP comes to power in 2026, then what role will you see Bengal playing in broader Hindu nationalism and Hindutva ideology which seeks to expand more over the country? উম, আমার মনে হয় না আহ, হিন্দুত্ব ব্যাপারটা খুব একটা ইয়ে হবে, কারণ ওটা অলরেডি আছে। দেখো, ব্যাপারটা হচ্ছে যে বিজেপি যখন কোনো জায়গায় একটা সরকার গঠন করে তার মানে হচ্ছে যে একটা লার্জ চাঙ্ক অফ পপুলেশন, জনসংখ্যা কিন্তু অলরেডি হিন্দুত্বকে নিজের মতবাদ বলে মেনে নিয়েই কিন্তু বিজেপিকে ভোট দিয়েছে। তো তুমি যেটা বলছো যে আগে হিন্দুত্ব মানে লোকেরা
জানে, শেখে, বুঝে তারপরে বিজেপিকে ভোট দেয়। তো সেটা অলরেডি এক্সপ্যান্ড করে গেছে। যদি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসে তাহলে বুঝতে হবে যে হিন্দু আ একটা বড় ফুটহোল্ড অলরেডি তৈরি হয়েছিল বলে বিজেপিকে ভোট দেওয়া হয়েছে। অপোজিটটা নয়। যে আগে বিজেপিকে ভোট দেব, পরে ওটা এক্সপ্যান্ড হবে। তো সেটা সেম কেসই হয়েছে আপনার অন্ধ্রপ্রদেশে, সেম কেস তোমার হয়েছে কর্ণাটকাতে। কর্ণাটকাতে হিন্দু সংগঠন তৈরি হয়েছে। হিন্দু যেহেতু আইডিওলজিটা ওখানে লোকেরা নিজের মতো করে আহরণ করেছে। তারপর সেখানে বিজেপি পাওয়ারে এসেছিল। আচ্ছা, আ ওকে, লেট মি এটাকে তুলে দিই। আর কি প্রশ্ন আছে? হুম, ওকে, হুম, ওকে, আর কি প্রশ্ন আছে দাঁড়াও দেখে নিচ্ছি। এটা হয়ে গেছে। দ্যাট উই উইল ডু ইট লেটার। আবার আমরা পডকাস্ট করব, তখন এটা নিয়ে আরো আরো আলোচনা করব বিশদভাবে। হ্যাঁ, নাও এখন স্ট্রিমটা খুলে দিয়েছি। তো যারা মেম্বার আছেন তারা মেম্বার অনলি পোস্টে যান। চ্যানেল সেকশনে, পোস্ট সেকশনে, কমিউনিটি পোস্ট, সেখানে লিঙ্ক দেওয়া আছে। তো আমি থাকবো টিল 9:30, কারণ রাতের 11টার সময়। আচ্ছা, এটা তাহলে তুলে দিই এবার, এটা লাগবে না। আমরা 11টার সময় এই বইটা পড়ব। বেঙ্গলস হিন্দু হলোকস্ট। এটা লিখেছেন সাচি জি দস্তিদার। তো এই বইটা পড়ে এই বইটা নিয়ে আলোচনা করব রাতের 11টার সময়। তো সবাই জয়েন করবেন। আর এখন যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা যদি কোনো কমেন্ট করতে চান, যে আলোচনা করতে চান, তাহলে স্ট্রিম খুলে দিয়েছি। আপনারা জয়েন করতে পারেন যারা যদি ইচ্ছে হয়, যারা মেম্বার্স আছেন। ইচ্ছে হলে মেম্বারশিপ নিতেও পারেন, মেম্বারশিপ যদি দরকার পড়ে। ওকে, হোয়াট উই হ্যাভ হিয়ার। এটা একটা প্রশ্ন এসছে। Let's see. Don't you think law and order situation will worsen if BJP comes to power, influences as entire state administration is against them? না, এটা খুব ওকে। You are Bengali, you are Hindi, I don't know, but this is a Bengali stream, so I will answer in Bengali. তো প্রশ্ন হচ্ছে যে আহ, এটা খুবই মানে ইনটিউটিভ প্রশ্ন, যে এখন তো অ্যাডমিনিস্ট্রেশনটা টিএমসির পক্ষে আছে, যে লোকেরা বলে, সেটা জানি না আমি। কিন্তু যদি সেটা হয়ও, তখন বিজেপি এলে কি পুরো ব্যুরোক্রেসি রিভোল্ট করবে? না, কোনোদিনই হয় না। ব্যুরোক্রেসি সবসময় যে সরকার, মানে যে পার্টি সরকার গঠন করে তার হয়ে কাজ করে। ব্যুরোক্রেসির কোনো নিজস্ব কোনো পার্টি নেই। সেটা সেম হয়েছিল যখন সিপিএম হেরে গেছিল, যখন টিএমসি পাওয়ারে এসেছিল। বুঝতে হবে যে তখন 34 বছর ধরে কিন্তু সিপিএম রাজত্ব করেছে, এবং সেই ব্যুরোক্রেসি তার হাতেই বড় হয়েছে। কিন্তু তা হওয়া সত্ত্বেও যখন টিএমসি সরকার গঠন করে, তখন কিন্তু সেই ব্যুরোক্রেসি যারা সিপিএম হয়ে কাজ করতো, তারা কিন্তু আবার কাজ করতে শুরু করলো টিএমসির, মানে টিএমসির আন্ডারে। তো ব্যুরোক্রেসির কোনো মতবাদ হয় না, ব্যুরোক্রেসি জাস্ট লাইক পাওয়ার। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, আজকে ডিবেট হয়েছিল। কারণ আজকে ইন দ্য ডিবেট ক্যালকাটা ক্লাবে জেএসডি মেড আ হিউজ স্পিচ অন হাউ কলকাতা ইজ দ্য বার্থপ্লেস অফ বেঙ্গল অ্যান্ড বেঙ্গলি হিন্দুস নিড টু রিক্লেম অ্যান্ড অ্যাসার্ট দেয়ার ম্যাসকুলিনিটি। খুব ভালো। খেতে হবে মাটন, মাছ খাওয়া একটুখানি কম করতে হবে, তাহলেই হবে। ইয়া, দ্যাটস ইন্টারেস্টিং কমেন্ট। আচ্ছা, আর কি কোনো প্রশ্ন আছে? উম, এটাও নিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা, ইনফ্লেশন নিয়ে একটা ইন্টারেস্টিং কমেন্ট করেছিল মাসুদ। হ্যাঁ, ইনফ্লেশনের একটা খুব বড় সমস্যা মিডল ক্লাস অ্যান্ড লোয়ার ইয়ের জন্য, ফর লোয়ার মিডল ক্লাস। তো সেক্ষেত্রে আমি জানি যে পশ্চিমবঙ্গের অবস্থা কেমন, কলকাতার অবস্থা কেমন। তো ওটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে ভোটের সময়। মৈনাক দা বলছেন বাঙালি হিন্দুদের ওপর অগাধ ভরসা আছে, এরা নিজেদের পায়ে আবার কুড়ুল মারবে। আহ, না, আমি অতটা
মানে ইয়ে নই। আচ্ছা, রেট্রো এসেছে, রেট্রো জয়েন অ্যাগেন। হুম। Then you are saying that all this তোলাবাজি will continue if BJP comes to power. ওকে, নেম মি এ প্লেস যেখানে যেখানে তোলাবাজি হয় না। তুমি একটা এমন জায়গা বলো, এমন পৃথিবীর জায়গা বলো, ইভেন ইন নিউ ইয়র্কে এবং লন্ডনে বা যেখানে জায়গা, যেখানে তোলাবাজি হয় না, একটা নাম বলো। আচ্ছা, রেট্রো এসছিল। রেট্রো, ইফ ইউ ওয়ান্ট টু জয়েন অ্যাগেন, ডু জয়েন। তোমারটা লাইনটা কেটে গেছিল। ওকে। হ্যাঁ, না না, মৈনাকদা, আমার মনে হয় না এত মানে করা দরকার আছে, এত নিরাশ নয়। হুম, এখনো রাখতে হবে ভরসা যে আমরা ভালো কাজই করব। তবে দেখি কি হয়। তবে আমার তো মনে হচ্ছে যে অতটা খারাপ অবস্থা নয় যতটা মনে হচ্ছে যে খারাপ আছে। দেখা যাক, সময় আছে, ভালো ভাবতে হবে, ভালো দেখতে হবে। Okay. Neon, na dada, I seriously don't understand how any self-respecting Bengali Hindu man can keep voting for it completely. Okay. Incentive, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে যে তুমি ভাবছো তোমার তরফ থেকে। একজন ধরে নাও, মানে একটা এক্সাম্পল দিচ্ছি, যে একজন ধরে নাও গ্রুপ সি বা গ্রুপ ডি, মানে গ্রুপ ডি মানে হচ্ছে সবচেয়ে লোয়েস্ট কর্মচারী, ঠিক আছে, যারা হয়তো ওই সুইপারে কাজ করে তাদের গ্রুপ ডি স্টাফ বলে, বা যারা হেল্পারে কাজ করে গ্রুপ সি গ্রুপ ডি স্টাফ। তো মানে ব্লু কালার যেটা হয়, ধরে নাও কোনো একটা পার্টি তাকে গ্রুপ ডি এর একটা চাকরি দিয়ে দিয়েছে। তো সে তো সেই পার্টিকেই ভোট করবে সারা জীবন, কারণ সেই পার্টি তাকে সেই জবটা দিয়েছে এবং তার ওটা ড্রিম জব হতে পারে, কারণ সে বেশি মাইনে পাবে না। হ্যাঁ, রেট্রো বলো। নমস্কার। হ্যালো। হ্যালো, শুনতে হ্যাঁ পারছেন? বলো। হ্যাঁ, বলো বলো, শুনতে নমস্কার পাচ্ছি, দাদা, বলো। নমস্কার, নমস্কার। হ্যাঁ, তো হুম আজকে পডকাস্টটা শুনে খুবই ভালো লাগলো, মানে খুব ইনসাইটফুল ছিল আজকে আপনার পডকাস্টটা। হুম তো যেটা বলার আছে সেটা হচ্ছে যে, তো এই সাউথ কলকাতা নিয়ে একটুখানি আমি বলতে চাই যে, হুম হুম কারণ যে আজকে এখানে মৈনাকদা ছিলেন একটু আগে, উনি হুম হুম বলছিলেন যে সাউথ কলকাতায় বেহালা পূর্ব পশ্চিমে খুবই নাকি হুম খারাপ অবস্থা। ও মানে কারণ যে এখানে প্রচুর তৃণমূলের যারা পুরনো দিনের এখনো অ্যাক্টিভ হুম মেম্বার যারা আছেন তারা সবাই এইখানেই তাদের বাড়ি বেশিরভাগ জনের। হুম তো এটাও দেখতে হবে যে বেহালা পশ্চিম থেকেই কিন্তু আমাদের পার্থবাবু, যিনি সেই বিশাল বড় একটা স্ক্যাম করেছিলেন, তিনি ওইখানেরই লোক। তারপরে তার আগে অপা আর আরেকজন যিনি ছিলেন, আহ, তিনি বেহালা পূর্ব থেকে এখন ফিরে এসছেন। ওনার এক্স ওয়াইফ মনে হয় এবারে মহেশতলা থেকে দাঁড়াবেন ওনার বাবার সিট হুম থেকে। হুম আর ওনার যে ফ্ল্যাট থেকে 71 কিলো না কত কিলো সোনা টোনা পাওয়া গেছে সবই এই বেহালা পূর্বর মধ্যে। তো ভেতরে ভেতরে লোকেদের মধ্যে সেই ব্যাপারটা আছে যে এদেরকে এবারে দিলে হবে না, কিন্তু লোকেদেরকেও তো কারোর না কারোর পেছনে কাউকে না কাউকে দেখতে চায় না যে উল্টো দিক হুম থেকেও কেউ একজন এসে দাঁড়িয়েছে যাকে দেখে লোকেরা ভোটটা দেবে। সেই জায়গাটা খুব ল্যাকিং এখনো। তো এটা একটা সমস্যা। এবারে সংগঠনের দিক থেকে দেখতে গেলে কিছু কিছু জায়গায় যেমন সংগঠন খুবই ভালো, যেমন হুম রাসবিহারী, হুম ভবানীপুর, হুম আরও আছে পশ্চিম। তো এইসব জায়গায় হুম খুবই ভালো সংগঠন আছে। তো এবারে ব্যাপারটা হচ্ছে পুরোপুরি কেমন ক্যান্ডিডেট দেবেন, কেমন টিকিট পেয়ে দেবেন সেটার উপরে লোকেরা। আর এই সেম গল্পটাই তুমি শুধু কলকাতা সাউথ বলে বলছি না, উত্তরেও অনেক জায়গায় সেরকমই গল্প। হুম আম, এবারে পশ্চিম মেদিনীপুরে কালকের খবরটা দেখলেন যে শুভেন্দুবাবুর ওপরে হুম হঠাৎ হুম হুম করে হুম হুম আহ, একটা আটক হয়ে গেছে। তো এটা পশ্চিম মেদিনীপুরে হবে আমরা কেউই ভাবতে পারিনি, কারণ যে ওখানে সংগঠন খুবই স্ট্রং। তো এই চিন্তাগুলো এখনো আমাদের মাথাতে আছে। তো
হুম। এইগুলো এগুলো কি করে যে হবে, কি করে ঠিক করা যাবে, আমি জানি না, যতক্ষণ না না, ভেতরের ব্যাপারটা জিনিসপত্র ঠিক হবে। হুম। বুঝতে হবে যে এখন কিন্তু বিজেপি ক্যাম্পেইন চালু করেনি। মানে বিজেপির কিন্তু ক্যাম্পেইন এখনো শুরু হয়নি সেইভাবে, যদি সেই হিসাবে ধরো। যেভাবে যে তৃণমূল লাস্ট ৩ মাস ধরে ক্যাম্পেইন করে যাচ্ছে। মানে দে আর ইন পারপেচুয়াল ক্যাম্পেইন মোড, আপনার টিএমসি। তো সেটা হয়তো কিছু ভাবে অ্যাড্রেস করা হবে। সেটা তো সবসময় থাকবে। মানে সেটা নরমালি এভাবেই কাজ করে। হ্যাঁ, সেটা ১০০ বার। দেখুন, আমি আরেকটা জিনিস রিয়ালাইজ করছি কিছুদিন ধরে যে হুম, পশ্চিমবঙ্গে হুম, আমরা যারা থাকি, আমরা সেই হুম, বক্সিং ম্যাচ চাই আগেকার দিনের মতো। যে হুম, রাস্তাঘাটে দুদিকের লোকেরা নামবে, নেমে একদম বক্সিং ম্যাচ স্টার্ট হয়ে যাবে। হুম, ওরকে উড়িয়ে দেবে, ওকে নকআউট করে দেবে। আমার মনে হয় যে লাইক পিপল শুড রিয়েলি গ্রো আপ ফ্রম দ্যাট মাইন্ডসেট, ওখান থেকে বেরিয়ে এসে এখন অ্যাডাল্ট পলিটিক্সে, ইটস টাইম ফর বেঙ্গল টু গেট ইনটু অ্যাডাল্ট পলিটিক্স, ওয়্যার পলিটিক্স ইজ সেট অ্যাপার্ট ফ্রম ভায়োলেন্স। আদারওয়াইজ হুম, আমরা মিডল ক্লাস বাড়ির লোকেদের কোনো এখন রিপ্রেজেন্টেশন নেই পলিটিক্সের মধ্যে, আমাদের কোনো ভয়েস নেই ওটার মধ্যে। তো হুম। যতক্ষণ ওটা ঠিক হবে, আমার বাড়ি বা আপনার বাড়ির ছেলেমেয়েরা কেউ যাবেই না সেই পলিটিক্সের মধ্যে। তো দেখো সেটা একটা খুব বড় ব্যাপারটা প্রবলেম। হচ্ছে দেখো ব্যাপারটা হচ্ছে যে মানে যে কোনো সমস্যার সমাধান কিন্তু একদিনে হবে না। এবং সেটা মানে এটা একটা সামাজিক সমস্যা। তো সামাজিক সমস্যা সমাধান সমাজের সময় মতোই হবে। হ্যাঁ? মানে আমাদের মানুষের একটা স্বভাব আছে না? মানুষ হিসেবে আমার জ্বর না হলে আমি যাব না ডাক্তারের কাছে। ঠিক আছে? তো কজন লোক গিয়ে প্রিভেন্টিভ হেলথ চেক করায়? খুব কম সংখ্যক করায়, যাতে আমার অসুখ না হয়। তো সেরকম ব্যাপার হচ্ছে যে এটা মানুষের বিহেভিয়ার, নরমাল বিহেভিয়ার, যতক্ষণ না গলায় জল উঠে ততক্ষণ কেউ গিয়ে কিছু করবে না। তো এভাবেই চলবে। কিছু করার নেই। হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। সোশ্যাল ইস্যুস সলভ করতে টাইম লাগে, মানে ১০ বছর, কারণ যে ইউ আর শিফটিং দ্য হোল কালচার, রাইট? তো এটা একটা হুম, বড় প্রজেক্ট হবে বিজেপির কাছে, যে আর আই এম হুম, শিওর লাইক ইফ বিজেপি কামস টু পাওয়ার, বিজেপি যদি পাওয়ারে আসে তাহলে ওনারা এগুলো সাকসেসফুলি করতে পারবেন, কারণ যে নর্থ ইস্ট এই জায়গায় ওনারা খুবই সাকসেসফুল। ওখানে মানে ওয়েস্ট বেঙ্গলের মতোই ওখানে ব্লাড পলিটিক্স হতো, আর ওখানে ওটা হুম। ওরা অনেকভাবে সলভ করে নিয়েছেন। তো আই থিঙ্ক অ্যাকচুয়ালি ইফ একটা জিনিস আমি মানে লক্ষ্য করি, যেটা হয়তো অনেকেই মানে আমি ভুল হতে পারি। মানে আমার এটা অবজারভেশন যে শেখ হাসিনা গভর্নমেন্ট যখন বাংলাদেশ প্রায় ১৫ বছর, তাই ১৫ বছর শেখ হাসিনা রাজত্ব করেছে বাংলাদেশে। আর তুমি দেখবে যে যখনই শেখ হাসিনা গভর্নমেন্টে আসে, তারপর থেকে কিন্তু মানে নর্থ ইস্টে আছে না ইনসার্জেন্সি, নর্থ ইস্টের ইনসার্জেন্সিটা খুব কমে গেছিল। আর সেখানে পলিটিক্যাল স্টেবিলিটি এসেছে। এবং সেই ১৫ বছরে কিন্তু অনেক ডেভেলপমেন্টের কাজ হয়েছে যেখানে বিজেপি গভর্নমেন্টে এসেছে। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, সব জায়গায়, অরুণাচল, সেখানে কিন্তু গভর্নমেন্টে বিজেপি এসেছে। তো মানে এইটা একটা মানে বড় পরিকল্পনা। ঠিক আছে? যে সেখানে হিন্দুদের অনেক মানে সমস্যা হয়েছে বাংলাদেশে যখন শেখ হাসিনা গভর্নমেন্টে ছিল। কিন্তু তুমি যদি অপর দিকে দেখো তাহলে নর্থ ইস্ট খুবই আ মানে লাভবান হয়েছে। সেক্ষেত্রে যে শেখ হাসিনা রুল করছিল এবং শেখ হাসিনা কোনো আ মানে তত্ত্বকে নর্থ ইস্টে খারাপ কাজ করার জন্য মানে স্পেস দেয়নি। সেক্ষেত্রে কিন্তু নর্থ ইস্ট উন্নত হয়েছে। ইন্ডিয়ার ইন্টারনাল সিকিউরিটি উন্নত হয়েছে এবং পলিটিক্সটাও অনেক, অনেক সুধরে মানে ভালো হয়ে গেছে নর্থ ইস্টে। তো সব জিনিসের একটা খারাপ এবং ভালো দিক থাকে। এবার কিভাবে লোকেরা দেখে সেটা ডিপেন্ড করে। 100% আই এগ্রি অন দ্যাট, 100%। তো আমি দুটো কমেন্ট আছে এখানে, আমি দুটো কমেন্টের আনসার হুম, দেবো, ইফ ইউ হুম, অ্যালাউ মি। হুম। হ্যাঁ, হ্যাঁ। তো বলো, বলো। সব। তো ফার্স্ট হচ্ছে মৈনাকদা বলছে যে যে বিজেপির প্রেজেন্স সাউথ কলকাতায় প্যাথেটিক। আই হুম, অ্যাগ্রি অন হুম, সার্টেন পার্টস, যে কিছু কিছু পার্টে আছে, আবার কিছু কিছু হুম, পার্টে খুব স্ট্রং আছে, যেরকম আমি আগে বলছিলাম। আরেকটা জিনিস আমি চাই লোকেরা চিন্তা করুক যে আহ, লোকেদের জীবন থেকে পলিটিক্স যাতে দূরে সরে যায়, সেরকম লোকেদের অ্যাসপায়ার করা উচিত। কারণ যে ইফ গভর্নমেন্ট গেটস ইনটু ইউর পার্সোনাল লাইফ, যেমন ডিভোর্স লজ দিয়ে ঢুকে যায়, আর সোশ্যাল সার্ভিসেসের ল দিয়ে ঢুকে যায়, দেন ইউর লাইফ স্টার্টস বিং কন্ট্রোল বাই দ্য গভর্নমেন্ট, রাইট? যেমন ওয়েস্টে আছে। তো
ওইটা যদি শুরু হয় যে ইন্ডিয়ার মধ্যে তুমি নিজের ফ্রিডমকে তুমি দিয়ে দিচ্ছ গভর্নমেন্টের কাছে, তার বিনিময়ে তুমি হার্ডলি সাম বেনিফিটস পাচ্ছ। তো দ্যাট শুডন্ট হ্যাপেন। প্রথমের দিকে মনে হবে একটা দুটো জেনারেশনের যে খুব ভালো, কিন্তু পরবর্তীকালে যখন ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট রুল যখন সবার উপর অ্যাপ্লাই হবে, তখন ওটা খুব অসুবিধা হয়। আর সেকেন্ড হচ্ছে যে নিয়ন যে ওটা বলেছে যে এই কালচারের যে ক্যাটালিস্ট হওয়া উচিত, তো এটা 100% যে আমাদের, আমি যদি পশ্চিমবঙ্গকে যদি শুধু ইয়ে করি, ফোকাস করি, তাহলে এখানে যে ভদ্রলোক সোসাইটি আছে, যারা আপার কাস্ট বা বলো যারা এখানে, রেট্রো তোমার আওয়াজটা সরি সরি সরি, কেটে কেটে হ্যাঁ হ্যাঁ তো বলো। যে এখানে যারা ভদ্রলোক কমিউনিটি আছে, যারা আমাদের পশ্চিমবঙ্গে টিচিং ক্লাস, এদেরকে আরো ইনিশিয়েটিভ নিতে হবে। অফকোর্স আমাদের যে বিজেপি ইন্টেলেকচুয়াল যারা সেল আছে, তাদের লোকেরা যখন এখানে এরা পাওয়ারে আসবে, তখন এরাও নিশ্চয়ই কাজ করবে এইদিকে। তো এটা ওভার টাইম 10 years প্রজেক্ট। যে ওয়েস্ট বেঙ্গলের যে কালচার আছে, এটাকে আমাদেরকে আরো ক্যাপিটালিস্ট করতে হবে, আমাদেরকে আরো প্রোগ্রেসিভ করতে হবে ইন ট্রু সেন্স, জাস্ট নট সিউডো লিবারাল, রাইট, যেটা এখন আছে। যে আমরা নামে আমাদের সোসাইটিতে কাস্ট নেই, কিন্তু সিপিএম পার্টি ইজ অনলি মেড আপ অফ বিবিকেস। তো এই জায়গাগুলো ওখানে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। তো হ্যাঁ, আমি এই দুটো আনসার করলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, তোমার আর কিছু বলার আছে? এইটাই বলার আছে যে আমি যেখানে যে কজন শুনছেন, আমি চাইবো যে আপনারা হুম, আশপাশের লোককে বলুন যে ভোটের দিনকার প্লিজ ভোট দিতে যান। হুম, হিন্দুদের ভোটার টার্ন আউট খুব কম, হুম, ঠিক আছে? আপনারা প্লিজ ভোট দিতে যান, যাকে ইচ্ছা ভোট দিন। কেউ আমি আমি কাউকে বলবো না কাকে ভোট দেবেন। অফকোর্স যদি বিজেপিকে ভোট দেন খুব ভালো হবে, আমাদের সব হিন্দুদের জীবন বেঁচে যাবে, প্লাস আমরা আরো আগে এগোতে পারবো। কিন্তু প্লিজ ভোটের দিনকার বাড়িতে খেয়ে দিয়ে ঘুমাবেন না। একটা মুসলিম 4টে জায়গায় ভোট দিতে যায়, আপনারা অ্যাটলিস্ট একটা জায়গায় তো ভোট দিতে যান। প্লিজ আপনাদের কাছে পায়ে ধরে আমি রিকোয়েস্ট করছি, ভোট দিতে যান। এটা আপনার রাইট, প্লিজ টেক কেয়ার অফ ইট। থ্যাংক ইউ দাদা আমাকে সময় দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ রেট্রো। আচ্ছা, আর একটা, আর আছে আমাদের 10 মিনিট আছে, তো আর একটা প্রশ্ন নিয়ে নেওয়া যাক। হ্যাঁ, একটু জিএসটির দেখতে হবে, জিএসটি কি বলেছে। তো আমরা এখানে খবর পেয়ে যাই, যেরকম আজকে সামথিং জিএসটি সেড দ্যাট রিয়েলি সারপ্রাইজ মি, দ্যাট সুধাংশু ত্রিবেদী ব্যাকড হিম as well. He basically said that he wants Bengal to be bastion of Hindutva. হুম, উম, দেখো ব্যাপারটা হচ্ছে যে আহ, সুধাংশু ত্রিবেদী, আহ, উনি গুরুবলয়ের ব্যক্তি, কাও বেল্টের ব্যক্তি, এবং জেএসডি হচ্ছেন দক্ষিণ ভারতের। তো এবার দক্ষিণ ভারতের ব্যক্তি, এবং তিনি চান যে পশ্চিমবঙ্গ আবার হিন্দুত্বকে আহ, নিজের মতো করে যেন আরোহিত করে। তো সেটা কেন, সেটা আমাদের ভাবতে হবে যে জেএসডি এটা কেন চান, যে পশ্চিমবঙ্গ এবং আহ, তার মানুষেরা যেন হিন্দুত্বকে নিজেদের আইডেন্টিটি বলে মনে করে এবং সেটাকে প্র্যাকটিস করে। তার কারণে হচ্ছে যে মানে হিন্দু জাগরণ, আমরা যাকে আজকে হিন্দু জাগরণ বলি, সেটা কিন্তু শুরু হয়েছিল পশ্চিমবঙ্গ থেকে 200 বছর আগে। আজ থেকে মানে 1800 শতকে থেকেই কিন্তু যে হিন্দু কনসিয়াসনেস, যেটা সন্ন্যাসী বিদ্রোহের সময় একবারে একদম ভালো করে দেখা দিয়েছিল, সেটা কিন্তু ওই মুঘল শাসন শেষ হওয়ার পর, যখন ইংরেজ এসেছিল, তারপর থেকেই একটা ক্লাস অফ পিপল, গ্রুপ অফ পিপল, তারা কিন্তু পশ্চিমবঙ্গ মানে বঙ্গপ্রদেশ থেকে, মানে বেঙ্গল প্রেসিডেন্সি থেকে কিন্তু তারা হিন্দু কনসিয়াসনেসের ব্যাপারটা কে আহরণ করে, সেটাকে প্র্যাকটিস করে, সেটাকে রাজনৈতিক, সামাজিক, সাহিত্যিকভাবে তুলে ধরেছিল পুরো ভারতের কাছে। তো সেটা কিন্তু সবাই জানে, যারা শিক্ষিত মানুষ আছে। তো সেজন্য সবাই বলছেন যে এটা করা উচিত, এটা হয়েছে। মানে হয়তো মানে কাট্টার হিন্দুত্ব সেইভাবে এখনো মানে ঢোকেনি সমাজে, কিন্তু একটা লার্জ সেকশন অফ সমাজ কিন্তু এখন হিন্দু হিসেবে নিজেকে গর্বিত মনে করে এবং নিজেকে হিন্দু বলে ভাবে। এটা কিন্তু একটা খুব পজিটিভ সাইন। হ্যাঁ, এবার বিজেপি এলে 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 ওটা হয়তো আরো বেশি হবে, লোকেরা আরো বেশি হিন্দুত্বকে নিজের মতো করে আপন করে নেবে। তো সেটা দেখা কিন্তু আছে, এমন নয় যে একদম নেই। হ্যাঁ, যেভাবে আন্ধ্রপ্রদেশে, যেভাবে তামিলনাড়ুতে, যেভাবে কর্ণাটকাতে
হিন্দুত্ব লোকেরা মানে পলিটিক্যাল যেটাকে মানে পলিটিক্যাল পার্টি যেটাকে প্র্যাকটিস করে, যেটাকে পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন দেয়, সেটা কিন্তু এখন বেঙ্গলে নেই। সেটা দরকার আছে এবং সেটা বিজেপি করতে পারে, অন্য পার্টি তো করতে পারবে না, কারণ তাদের যে গ্রাউন্ড প্রেজেন্স নেই। হয়তো অন্য পার্টি আসতেও পারে যারা হিন্দুত্ব নিয়ে কাজ করবে, কিন্তু এই মুহূর্তে বিজেপি হচ্ছে সেই গেটওয়ে যেখান থেকে হিন্দুত্ব বাঙালির মননে বাঙালির আহ, মনে ঢুকবে এবং রাজনৈতিক এবং কালচারাল ভাবে সেটাকে আরো পেনিট্রেট করবে। Okay, we need to thank our Bengali women like our mothers and grandmothers for still keeping our tradition. একদম ঠিক। হুম, সেটা কিন্তু এখন হারিয়ে যাচ্ছে, মানে আরো এটাকে প্রিজার্ভ করার দরকার আছে। হুম, উগ্র হিন্দুত্ব খুব একটা ভালো কথা বলেছে নিয়ন। উগ্র হিন্দুত্ব, হ্যাঁ, উগ্র হিন্দুত্ব কিন্তু মানে স্টেজ বাই স্টেজে আসে। এখন মোটামুটি ধরে নাও একটা লার্জ চাঙ্ক অফ পপুলেশন কিন্তু নিজেকে হিন্দু বলে মনে করে, এবং যখন সরকার বদল হয় তখন কিন্তু সেটা সেটা আরো ভালো করে সলিডিফাই হয় সমাজের ক্ষেত্রে, সমাজ, ইনস্টিটিউশন, আর্ট, কালচার, পলিটিক্সের ক্ষেত্রে হয়। তো সেটা ধীরে ধীরে হবে, মানে একবারে হবে না। হুম, obviously I am paraphrasing JHD's words, but this was his crux. Yes, ভালো, খুব ভালো। ওকে, উই হ্যাভ টেকেন ইনাফ কমেন্টস। আমরা তো অনেক প্রশ্ন কমেন্ট নিয়েছি। আর আর তো কেউ এখনো প্রোগ্রামে আসেনি, কেউ জয়েন করেনি। আর কোনো কমেন্ট আছে সেটাও নিয়ে নেব, নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শেষ করব। ওকে, এটা খুব ভালো প্রশ্ন। ডক্টর বলেছে যে there are Hindutvawadis like us in every household in Bengal who are in living in thousands every day. Only we will be able to bring in change. ওকে, একদম একদম ঠিক কথা বলেছো যে মানে ঘরে বসে থাকলে হবে না, রাস্তায় বেরিয়ে নিজের আহ, লড়াই লড়তে হবে। ঘরে বসে লড়াই লড়া যায় না। তো সেটা রাজনৈতিক হতে পারে, সেটা হতে পারে সামাজিক লড়াই, কিন্তু লড়াই লড়তে হবে যুদ্ধক্ষেত্রে গিয়ে। ঘরে বসে লড়াই হয় না, তো সেটা করতে হবে সবাই। থ্যাংক ইউ রেট্রো, অ্যাপ্রিসিয়েটেড। Yes, thank you, and also thank you for sharing that, because I could not, or people could not go to that. তো তুমি অনেকগুলো ইনফরমেশন দিয়েছো যেটা আমরা জানতে পারতাম না। তো অনেক ধন্যবাদ তোমাকেও আমাদের ইনফরমেশনটা দেওয়ার জন্য যে কি কি ঘটেছে। তো ভালো লাগলো ব্যাপারটা। পোস্ট বিবিকে বেঙ্গলি সেইং জয় মা কালী 2026 সিমস লাইক দিস ক্যান বি অ্যান ইন্টারেস্টিং ইয়ার। একদম ঠিক। আই থিঙ্ক আমরা এই কমেন্ট দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। খুব ভালো কমেন্ট এবং খুব ইম্পর্টেন্ট কমেন্ট, যে আমরা যেটা কথা বলছিলাম যে বিজেপি কতটা ভালো বা বাজে ফল করবে সেটা তো সময় বলবে, আমরা বলতে পারবো না। কিন্তু একটা যে হিন্দু কনসিয়াসনেস বাঙালির মধ্যে এসেছে, যেটা কমিউনিস্ট সময় থেকে একবারে শেষ করে দেওয়া হয়েছিল, সেটা একটা খুব পজিটিভ সাইন, যেটা আমাদেরকে যেভাবে নিতে হবে যে এটা পজিটিভ ব্যাপার এবং এর থেকে আরো ভালো হতে পারে। আমরা জয় মা কালী থেকে শুরু করে কেন, আমরা সবকিছুই বলবো। ঠিক আছে, তো আজকে আমরা অনুষ্ঠান শেষ করছি। আপনাদের অনেক ধন্যবাদ আসার জন্য, দেখার জন্য। চ্যানেলে সাবস্ক্রাইব করুন, চ্যানেলকে শেয়ার করুন, আর আমাদের সাপোর্ট করুন মেম্বারশিপ নিয়ে যদি পারেন, বা যদি হেল্প করেন। আমাদের কিউআর কোড আছে, কারণ আমরা এরকম অনুষ্ঠান আরও করব, আরও করছি। তো আপনাদের সাপোর্টটা খুব দরকার করার জন্য। অনেক ধন্যবাদ সবাইকে। আমরা আবার দেখা করব। এই বইটা যেটা আমরা পড়বো সেটা হচ্ছে, এটা হিন্দুদের নিয়ে, হিন্দু বাঙালি মানে বেঙ্গলি হিন্দু হলোকস্ট, এই বইটা ছাপা হয়েছে। এই বইটার কিছু চ্যাপ্টার পড়বো, এই বই নিয়ে আলোচনা করব, যাতে আমাদের যে হিন্দু আছে, হিন্দু আহ, আহ, মানে হিন্দু যেভাবে অত্যাচারিত হয়েছে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে, সেই নিয়ে আরও লোক জানতে পারো। তো আবার দেখা হবে 11টার সময়। নমস্কার, জয় মা কালী, জয় শ্রীরাম।